বর্তমান সময়ের এতটা জনপ্রিয় একটা অনুষ্ঠান, সবচেয়ে জনপ্রিয়তা আমি বলবো সেটাকে, ভালোবাসার বাংলাদেশ। আমাকে ইনভাইট করার, এটা আপনাদের জন্য জনপ্রিয়তা শীর্ষে, একমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার কারণেই হয়েছে, এছাড়া অন্য কোনো কারণ নেই। অবভিয়াসলি বিশেষভাবে ধন্যবাদ অর্পিতে আপা সহ এই ঢাকা FM 90.4 এর সকল কলাকুশলীকে ধন্যবাদ। ধন্যবাদ। ইমন ভাই, আপনি তো রংপুর থেকে এসেছেন। আমার প্রথম যে প্রশ্নটা, রংপুর শুনলেই মানে উত্তরাঞ্চল শুনলে বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে প্রথম যে প্রশ্নটি আসে, ভাই ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা রিসেন্টলি এখন দিনে গরম, বাট সন্ধ্যার পরেই কুয়াশা শুরু হয়ে যায়। মানে কাঁথা কম্বল কি পড়তে হচ্ছে? হ্যাঁ, কম্বল পড়তেই হচ্ছে। আচ্ছা, কারণ ঢাকাতে তো এগুলো আসলে আমরা খুব একটা পাই না, কিন্তু উত্তরাঞ্চলের মানুষের জন্য এটা একদিক থেকে যেমন সৌভাগ্য যে তারা শীতকে দেখতে পায়, আবার এটা একদিক থেকে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে প্রত্যেক বছর অধিক শীতের কারণে প্রচুর মানুষকে বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হতে হয়। আশা করি যে এগুলোকে মেনেই আমাদের জীবন, আনন্দ, কষ্ট, উপভোগ সবকিছুকে মিলে আমাদের জীবন। আপনাকে আরো একটিবার স্বাগত জানাতে চাই, এবং আপনি অনেক দূর থেকে এসেছেন, কালকে রাত্রে আপনি ট্রেন ভ্রমণ করে এসেছেন, আপনি ঢাকাতে আছেন এবং শুধুমাত্র এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই আপনার আশা। এবং ইমন ভাইয়ের উদ্দেশ্যে আরেকটি কথা বলা প্রয়োজন, আমি যখন SMS ঘাটছিলাম, পূর্ণতা ঘাটতে ঘাটতে দেখি এরকম একটি SMS যে আমি বহু বছর যাবত কয়েক হাজার SMS করেছি, এবং বিভিন্ন অনুষ্ঠানে, মানে এই ধরনের অনুষ্ঠান যেগুলো হয়, কিংবা আমাদের এখানে উনি করেছেন, হয়তো অনেক আগে থেকে উনি করেছেন, এবং সে একটি সাল উনি উল্লেখ করেছিলেন যেটা আমি উল্লেখ করতে চাইছি না। তার মানে উনার এখানে আসার যে ভালোবাসার প্রতি যে উনার তীব্রতা ছিল, সেটা অনেক আগে থেকেই তীব্র একটি মনোভাব ছিল, কিন্তু কোনো কারণে উনি হয়তো ডাক পাননি। সৃষ্টিকর্তার হয়তো অশেষ কৃপা ছিল যে আমি হয়তো উনাকে ডাকবো এবং আমার সামনে বসে হয়তো উনি উনার ভালোবাসার কথা বলবেন, কারণ উপর আল্লাহর নির্দেশ ছাড়া তো আসলে কিছুই হয় না। তো সেই বিশ্বাসটাকে বলতে চাই, ইমন ভাই, আমরা আজ আপনার ভালোবাসার মহাকাব্য শুনবো এবং জানবো ভালোবাসা কাকে বলে, কত প্রকার, কি হওয়া উচিত ভালোবাসায়, যেটা হয়তো প্রতিনিয়তই আমরা ভুলতে বসেছি আমাদেরই বিভিন্ন স্বভাবচারিতার কারণে, কিংবা আমাদেরই বিভিন্ন সিদ্ধান্তহীনতার কারণে। ইমন ভাই, আমরা সরাসরি আপনার গল্পে যেতে চাই, কারণ অনেক কথা হলো, এখন সরাসরি যে ভালোবাসার গল্প বলতে আপনি এত দূর থেকে এসেছেন, রাত জেগে এখন অপেক্ষা করছেন, সেই গল্পে যেতে চাই। কিভাবে শুরু? ধন্যবাদ গুরু। আমি যে SMS-টা করছিলাম আপনাকে, সেই SMS-টা আমার হাতেই আছে, সেটা পড়ার জন্য আমি একটু দয়া করে পড়তে চাই। আমি SMS-টা করেছিলাম ওজি ইমন, রংপুর ফোন নাম্বার। আমি 2008 সাল থেকে মিনিমাম কয়েক হাজার SMS দিচ্ছি, বাট অ্যানসার পাইনি। তবে কি ধরে নিব আপনারা নিজেদের লোক দিয়ে স্পেস এরকম একটা SMS। তো আসলে মানে আমার ধারণাটা ফুললি চেঞ্জ হয়ে গেল। আমি এখন বুঝতে পারলাম যে না, আসলে এখানে নিজেদের লোকজনকে ডাকা হয় না, এখানে নিজেদের লোকজনকে ডাকা হয়। আপনি তো আমাদের নিজেদের লোক, মানে আমাদের সকল শ্রোতায় আমাদের নিজেদের লোক, আমরা বিশ্বাস করি, কিন্তু ওই অর্থে নিজেদের লোক না, মানে নিজেদের ভাই ব্রাদারকে ডাকা হয় না। সেরকমই গুরু। তো আসলে ধন্যবাদ গুরুকে, এরকম একটা অনুষ্ঠানে, এরকম একটা বিশাল। আমি যখন গুরু এখানে আসবো, আমি আমার রিলেটিভ কিছু পার্সনের কাছে জিজ্ঞেস করলাম যে আমি এরকম 90.4 যেতে চাই, কি তাদের মানে তাদের ক্রিয়া প্রতিক্রিয়াটা কি জানার জন্য। তো অনেকেই অনেক রকম ভাবে বলছে, আমাদের রিলেটিভ পার্সন অনেকেই বলছে যে আসলে বেনিফিট কি। আসলে বেনিফিটটা তো অনেক কিছু বেনিফিটটা তো এখানে কিছুই আশা করা যায় না, হয়তো কোনো বেনিফিট নেই, কিন্তু মনের যে শান্তি, মনের শান্তি বলতে এটা স্বীকার করতে হবে, এটা মানে অস্বীকার করার কিছু নেই। এটা বিশাল বিশাল অনেক মস্ত বড় একটা ফ্লোর, কারণ কয়েক হাজার লোক এখানে ইনভলভ, এখানে দেশের মানুষ, বিদেশের মানুষ, কয়েক লক্ষ কোটি শ্রোতা, স্বীকার করতে হবে, পুরো পৃথিবী জুড়ে, আমাদের মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ থেকে, USA থেকে যে পরিমাণ শ্রোতা আছেন, এবং বাংলাদেশে এটা কোনো কেউ স্বীকার করুক আর নাই করুক, কেউ মানুক আর নাই মানুক, এটাও মানতেই হবে, এটার কোনো ভালো লাগলো আমাদের শ্রোতাদের ভেতর থেকে যে। তবে আমার সবচেয়ে ভালো লাগছে যেটা, যে মানে শ্রোতারা যে কমেন্ট গুলো করে, এটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা সমালোচনা, ক্রিয়া প্রতিক্রিয়া কি হয় না, বা কি করলে দর্শকরা আরো বেশি খুশি হবে, সেটা নিয়ে মানে আলোচনা করতেছিলেন। আমার খুব ভালো লাগছে বিষয়টা নিয়ে গুরু। তো গুরু, আমি সরাসরি যেহেতু ভালোবাসার গল্প, অবশ্যই ভালোবাসা এমন একটা বিষয়, মানে এটার কোনো সংজ্ঞাই হয় না, অনুভূতি হয় না, চাওয়া পাওয়া ফিলিংস কোনো কিছুই থাকে না। তো আমি সরাসরি ভালোবাসার গল্পটাতেই চলে যাবো। গল্পের শুরুটা হচ্ছে 2005 সালের। আমি রাজধানীর তেজগাঁয়ে যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। আমি এই মুহূর্তে কোম্পানিটার নামটা উল্লেখ করতে চাচ্ছিলাম না, প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তো আমার 2005 সালে, আচ্ছা, তখন আমি মানে বেশ জাস্ট পরীক্ষা দিয়ে চলে আসছি। তো অফিসের সন্নিকটেই আমার বাসাটা ছিল, খুব কাছাকাছি সময়। যথারীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমি আমার কলিগদের সঙ্গে
অফিস পরিচালনা করতেছিলাম খুব ভালোভাবেই। বাট এর মধ্যে হুট করে একদিন একটা নতুন কলিগ আসলো আমার, বাট তার সাথে আমার কেমন জানি একটু বনিবনাটা কম হচ্ছিল হুট করেই। তো এর মধ্যেই একদিন একদিন ডিরেক্টলি তার সাথে সম্পর্কটা অবনতি হলো, মানে সম্পর্ক কথা বাক্য উচ্চ বাক্য আদান প্রদান হয়ে গেল। এর মধ্যেই আমার এক বস ছিল, যার নামটা এই মুহূর্তে না বললেই নয়, সেই ভদ্রলোক গাজী আনায়েত স্যার। ওনাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। উনি আমার আদর্শ, আমি সারাটা জীবন ওনার আদর্শ নিয়ে চলতে চাই। গুরু আসলে চাকরি পাওয়াটা বড় কথা না, ভালো একজন বস, ভালো একজন স্যার পাওয়াটাই অনেক বড় বিষয়। ভালো চাকরি না, ভালো বস। আমার জীবনে আমি এরকম একটা স্যারকে আমি সারা জীবন আদর্শ মনে করি, যে ছাড় নো ছাড় কখনোই করবেন না উনি। ওকে আমি ধন্যবাদ জানাই স্যারকে। স্যার আমি ওনার আন্ডারে চাকরি করতে পারে নিজেকে অনেক ধন্য মনে করতে, কারণ ওনার আদর্শ নিয়ে আমি সারাটা জীবন চলতে চাই। তো যথারীতি বসের মধ্যস্থতায় আমার সেটা সমাধান হলো। তারপর স্বাভাবিকভাবে চলতে থাকলো অফিস আমার। তো কিছুদিন পরেই তো আমার ডেস্কটা আমার যে টেবিলটা ছিল, সেই টেবিলটা আমার সেই কলিগ যার সাথে আমার এন্ট্রি ছিল তার আমার পাশেই দিল। যথারীতি একটু একটু কথা হচ্ছেই, ভালো একটা পর্যায়ে সবকিছু আদান প্রদান হলো, কথাবার্তা হচ্ছে। তার সাথে আমার খুব ভালো একটা রিলেটিভ হয়ে গেল। তার ফ্রেন্ড, আমি সেই কলেজটার নামটা বলতে চাই, সেটা হচ্ছে ফেরদৌস, আমার ফ্রেন্ড। তার বাড়ি বরিশালে ছিল। ওকে ফাইন। আমি থাকতাম একটা মেচেই খেতাম, বাট আমি মেচের খাবারগুলো একেবারেই পছন্দ করতাম না। আমার খুব অনীহা আসতো, আমি ভালো লাগতো না। জাস্ট যথারীতি সব বিষয়ে আমার বন্ধুর সঙ্গে কথা হয় যথারীতি। তো একটা সময় তার সঙ্গে শেয়ার করলাম যে বন্ধু, আমার তো আমি মেচে খেতে পারতেছি না, আমি মিলগুলোর আমার ভালো লাগতেছে না। তো সে বললো কোনো সমস্যা নেই, তুমি এক কাজ করতে পারো, তুমি আমার বাসায় এসো, আমি বাসায় কথা বলি, তো তুমি আমার বাসায় খেতে পারো। সে আবার ফ্যামিলি, সে মেরিট পার্সন ছিল। তোমার বাসায় খাও, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওকে ফাইন, আমি ঠিক আছে, তুমি ভাবিকে কথা বলো। তো পরদিন এসে যথারীতি সে বলে দিল যে না দোস্ত, কথা বলছি আমি, তুমি আমার বাসায় খেতে পারো। আচ্ছা, ওকে ফাইন, বন্ধুর বাসায়? হ্যাঁ, বন্ধুর বাসায় খাবো। তো আমি যথারীতি খাওয়া শুরু করলাম। একটা পর্যায়ে এমন হলো, বাসায় গেলাম, বাসায় গেলেই সেই আপুটাকে, সেই ভাবিটাকে আমার এতটাই ভালো লাগলো, তার কথাবার্তা চালচলনগুলো খুবই ভালো লাগলো আমার, খুবই এতটাই ভালো লাগলো। তো তারপর যথারীতি খাচ্ছি। আমার সেই বন্ধুটা একটু উদাস টাইপের ছিল। উদাস টাইপের বলতে, যদি সে বেতন পাচ্ছে দেখা গেল 20,000 টাকা, তার ভাই যদি যাচ্ছে যে মাস শেষে আমাকে 15,000 টাকা ধার দিবি, সে বলবো যে নিস। আচ্ছা, দিতে পারে আর না পারে বলবে যে নিস, বা দিয়েও দিবে। এমনকি দেখা যায় তার যে রুম ভাড়া দিতে হবে, তার চিকিৎসা খরচ, দোকান বাকি আছে, এগুলো তার কোনো ধার নাই, বাট সে এমন উদার দিয়ে দিবে। ফোন আছে, ফোনটার বন্ধ আছে, কোনো রেসপন্স নাই যে ফোনটা ওপেন করতে হবে বা কিছু, বা বাসায় ফোন করবে, বাসা থেকে টেনশনে থাকবে, বাসায় ফিরতেছি লেট করে, প্রচন্ড উদাসী। এটা উদাসী টাইপের একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ। ওকে ফাইন, যথারীতি তো তার ওয়াইফ যে সে কন্টিনিউসলি, যেহেতু আমার কলিগটা আমার সঙ্গেই থাকতো, অফিস খাওয়ার বাকি সময়গুলোতেও আমরা একসাথে বসে আড্ডা দিতাম, একসাথে বসে চা খাইতাম, বা অফ ডে গুলোতে যেতাম। সেই তখন নতুন বসুন্ধরা সিটি হয়েছে, বসুন্ধরা সিটিতে যাবো, তারপর হচ্ছে ওই জিয়া উদ্যান, বর্তমানে চন্দ্রিমা উদ্যানে যাবো, বিভিন্ন স্পট গুলোতে ঘুরবো। আমরা নিজেরা অনেক ঘুরন প্লে, সিনেমাতে যাবো, বসুন্ধরা যাবো, সিনেপ্লেক্সে যাবো। ওকে ফাইন। তো তার ওয়াইফ কন্টিনিউসলি আমাকেই ফোন করতেছে, কি ভাইয়া কোথায় আছেন, এমনটা। ফোন বন্ধ কেন ওর? দেখতেছি আমি ফোন দেখে যে বন্ধ, কোনো এনার্জি নেই যে ফোনটা ওপেন করবে। ওকে ফাইন, চলতে থাকলো এইভাবে। তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমি সকালে খাচ্ছি, রাতে ওখানেই খাচ্ছি, এছাড়াও কন্টিনিউসলি আসা যাওয়া হচ্ছেই ভালো। একটা পর্যায়ে আমার ওই ভাবিটা, সেই ভাবিটা প্রেগন্যান্ট ছিল। আচ্ছা। তো তার ডেলিভারি করবে, সে গ্রামের বাড়িতে চলে যাবে। সে গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী বেলাবোতে। তো অবভিয়াসলি চলে যাবে সেইখানটায়। তো তার সাথে যাবে, বন্ধুটা আমার সঙ্গেই তো আছে, সবসময় আমার সঙ্গেই থাকে। তো সে বাড়িতে গিয়ে যে আমার ফ্রেন্ড যে তাকে ফোন করবে, কন্টিনিউসলি ফোন করবে, প্রতিদিন অন্তত একবার করে ফোন করবে, বা সপ্তাহে 2-1 বার ফোন করবে, সেটা সে এরকম টাইপের ছিল না। ইচ্ছা করলে ফোন দিত, ফোন আসলে মিস কল দিলে ফোন ব্যাক করবে, নিজে ইচ্ছায় যে সে ফোন দিত, এমনটা উদাস, বাট কোনো কিছু কেয়ারফুলি হবে করতো না। ওকে ফাইন। এরপর যেটা হচ্ছে,
সেই ভাবিটা মানে সেই আপুটা আমাকে ফোন করতো মানে কন্টিনিউসলি, ভাই কেমন আছেন, এটা সেটা এফজেডটা সবকিছু জানাশোনা ছিল, কি করতেছে, বেতন পেয়ে কোথায় টাকা দেয়, আমার এখানেও তো পাঠাচ্ছে না, আমি আমার বাবার এখানেই খাচ্ছি, এভরিথিং বলতো আমাকে। আমি ঠিক আছে, আমি সবকিছু অ্যারেঞ্জ করে দেবো। আমি এবার যেসে বলতাম যে কি আবার টাকা পাঠাচ্ছ না কেন, তুমি এটা করতেছো সেটা করতেছো, ঘুরতেছো ঢাকা শহরের মানে বাজে ছেলেদের সঙ্গে ঘুরে, এরকম টাইপের আর কি। একটু খুব মানে যে যেটা বলবো ওটাতেই রাইট। তো এর যথারীতি ফোন করতো, তখন আমি যখন বলতাম ফোন করতো টাকা পাঠানোর দরকার, তাহলে আপুটা আমাকে বলতো যে ভাই আমাকে এবার 3,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। আমি মানে ওইভাবে আমি নিজে নিয়ে মানে এক আমি কথা আমি জিনিসটাকে একটু সংক্ষেপে করি, যেহেতু আমাদের সময় সংক্ষেপে অনেক কথা জানতে হবে। এক কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মাঝখানে আপনি ছিলেন যোগাযোগ মাধ্যম, মানে আপনার মাধ্যমে খবর তথ্য আদান প্রদান হতো। আচ্ছা, এমনটাই আর কি। তো এরপরে ওই আপুর সাথে আমার মোটামুটি অনেক কথা হইতো, সবসময় কন্টিনিউসলি কথাই হইতো। এই সময়টায় সে আপুর একটা বোন ছিল, নাম নাদিয়া নদী, আর হচ্ছে তার একটা ফুয়াতো বোন ছিল রিমা আপু। মানে এই দুটা ব্যক্তির সাথে মোটামুটি সব বিষয়ে আমাদের সাথে কথা বলতো। হ্যাঁ আপু কেমন আছেন, শরীর মাইন্ড কেমন, কি অবস্থা, মেন্টালিটি কি অবস্থা, কেমন চলছে, জাস্ট এইসব এই মোমেন্টগুলো কথা আলোচনা হতো। ওকে গুরু, এইভাবে চলতে একটা পর্যায়ে 2007 মনে হয় মে মাসে আমার প্রোগ্রাম ছিল, আমি একটা বামপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার প্রোগ্রাম ছিল জাতীয় শহীদ মিনারে। তো আমি সেখানে প্রোগ্রামে ছিলাম, এর মধ্যেই মনে হয় এর মধ্যে বেবি হয়ে গেল। একটু আমি এড়িয়েছি গুরু। তো এর মধ্যে বেবি হলো, বেবিটা বাট আমার ফ্রেন্ডটা দেখতে যাবে না, তার শরম করে, তার নিজের বেবি হয়েছে, বাচ্চা হয়েছে, সে দেখতে যাবে, সেটা লজ্জা লাগে তার। ওকে ফাইন, নিজের বাচ্চাকে লজ্জা, শ্বশুর বাড়িতে নতুন বাচ্চা হয়েছে, একটু লজ্জার বিষয়, ওর লজ্জা করে। আমি যাও, কোনো সমস্যা নাই, তুমি যাও, আমাকে নিয়ে যেতে চাইলো, বাট আমি কখনোই যাইনি। বাট ওই মানে সেই ভাবির যে বাড়ির লোকজন প্রত্যেকটা মানে ছোট বাচ্চা থেকে সম্পন্ন লোক আমাকে জানতো যে ইমন নামে একটা ছেলে আছে, যাদের সাথে মোটামুটি ফেরদৌসের খুব ভালো সম্পর্ক, বা তাদের সাথে এই মানে সাবিয়া মানে যার যে ভাবিটার কথা বলতেছিলাম তার নাম হচ্ছে ভাবি, সাবিয়া ভালো রিলেশন। ওকে ফাইন। তো আসলে এর মধ্যেই চলে আসলো। তো এরপর তো গেল, তারপর আমি পাঠালাম, চলে এলো। এর মধ্যে বেবিটার বয়স হয়ে গেছে 6 মাস। সেটা 2007 সালের মে মাসের 1 মে, লেবার ডে ছিল মনে হচ্ছে। আমার প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রাম, আমাকে ফোন দেওয়া হয়েছে যে সাবিয়া আপু আসছে, নদী আসছে, দোস্ত তুমি কোথায়, চলে আসো। তো আমি সেই শহীদ মিনারে একটু লেট করে শর্টকাট করেই চলে আসছি, বিকেলেই চলে আসছি। তো এসে দেখলাম নদী, ওই প্রথম আমার নদীকে দেখা, ভাবি আসলো, বেবিটাকেও দেখলাম, খুব ভালো লাগলো। আসলে সত্য কথা কি, আমাকে ওই তখন দেখি আমাকে মানে নদীকে দেখে আমার খুব ভালো লাগছে গুরু। আচ্ছা, ভাবির বোন, হ্যাঁ ভাবির বোন, আমাকে খুব মানে ভালো লাগলো হুট করে। এই তো এর আগে আমাকে ফোনে কথা বলতো যে ভাই কেমন আছেন, ইমন ভাই কেমন আছেন, শরীর মাইন্ড কেমন, মেন্টালিটি কেমন কাটতেছে, জাস্ট এতটুকুই। তো এরপর এইভাবেই কথা হতো দীর্ঘ সময়। তো একটা সময় চলে আসলো, মানে সে তো ঢাকায় চলে আসবে। তো স্বাভাবিক পরদিন হচ্ছে লেবার ডে, ওদিন অফিস অফ ছিল আমাদের, পরদিন অফিস কন্টিনিউস চলতেছিল। তো অফিসে গেলাম, ভালো। এর মধ্যে আবার ওই ভাবির বোন বললো যে ভাইয়া দুলাভাইকে বলছি আপনাকে বলি, আমি তো ঢাকায় আসছি খুব কম, তো আমাকে নিয়ে ঘুরতে হবে, বেড়াতে হবে। ওকে ফাইন, বেড়াতে যাব। এখন হচ্ছে অফিসে পরদিন আমার ছুটি হয়ে গেছে 5টায়, মানে আমার কাজ শেষ, ছুটি হয়ে গেছে, তার একটু কাজ বাকি আছে, সেটা বেরোতে হয়তো 7টা বেজে যাবে। এর মধ্যে তো ঘুরতে যাওয়া হচ্ছে না, সন্ধ্যায় যদি হয়ে গেল, সন্ধ্যার পরে কোথায় ঘুরতে যাবে। ওকে ফাইন। তো এরপর হচ্ছে সে আমার যে ফ্রেন্ডটা ফেরদৌস, সে বললো যে ওর ওয়াইফের নাম সাবিয়া, তো সাবিয়া তো ইমন যাচ্ছে, তুমি ইমনকে নদীকে দিয়ে পাঠিয়ে দিও, ঘুরতে যাবে, কোনো সমস্যা নেই। তো বলে দিল এটা, জাস্ট এতটুকু। আমি গিয়ে বললাম যে ভাবি আমি নদীকে নিয়ে ঘুরতে যাবো, নদী বলতে চাচ্ছিল ঘুরতে যাবো। আমি ওই অ্যাট ফার্স্ট মনে আছে, আমি মনে হয় তখন মানে শীর্ষে ছিল গুরু, মনে হয় সেই জিয়া উদ্যানটা, খুব ভালো জনপ্রিয় একটা স্পট। তো ঘুরতে গেলাম এখানে, তারপর হচ্ছে ফার্ম গেটে শিক কাবাব খেলাম, ভালোভাবেই খুব মোটামুটি ঘোরাঘুরি করে তো এসলাম। এর মধ্যে গুরু যখন যাচ্ছিলাম তখন তাকে বললাম যে ভাবিকে বললাম যে ভাবি আমি নদীকে নিয়ে ঘুরতে যাবো, কোনো ফাইন, কোনো সমস্যা নেই, কোনো কিছু না বললে। সে বললো যে ঠিক আছে নিয়ে যান। তো নদীকে আমি জিজ্ঞেস করলাম কি এবার কোথায় যাবেন, আপনি যেখানে নিয়ে যান সেখানে। আমি বললাম যে আমি যদি জাহান্নামে নিয়ে যাই, তো বললো অবভিয়াসলি জাহান্নামে যাবো। মানে গুরু আমার কথাটা এতটাই ভালো লাগলো যে একটা ব্যক্তি আমাকে বলতেছে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ফাইন, যথারীতি আমি নিয়ে গেলাম ওইখানে। কোথায়, জাহান্নামে? জাহান্নামে না, আমি খুব অপেক্ষা করছিলাম আপনি কখন এটা নিয়ে বলবেন।
মানে আমার এই কথাটা এতভাবে লাগছে গুরু, না জীবনে কোনো নিয়ে এখানে গেলাম আমাকে কথা। জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা খুব ভালো লাগলো। তো তারপর হচ্ছে নিয়ে গেলাম ঘুরে, তারপর ফার্ম গেটে মনে হচ্ছে শিক কাবাব খেলাম, তারপর হচ্ছে ইস্কা করে আসলাম। খুব ভালো লাগলো মুভিটা, সন্ধ্যার পরে আসছি। তো এসে ভালো, যথারীতি ভালো। এর মধ্যেই ঘটনাটা পরদিন আবার একই সেম কাহিনী, তার অফিস ছুটি হবে না, আমার অফিস ছুটি হয়ে গেছে, তার বের হতে সময় লাগবে, সেদিনও নিয়ে গেলাম। তো এর মধ্যেই 4 দিন মানে 4 দিন না 5 দিন ঘুরতে গেলাম। এর মধ্যে তার ফ্রেন্ড মানে তার দুলাভাইটা ছিল 1 দিন, আমি ছিলাম 3 দিন। আচ্ছা এর মধ্যেই গুরু সেই নদীর সঙ্গে যে আমার যে ফ্রেন্ডটা ফেরদৌস, তার একটা ভাই আছে, তার সাথে মোটামুটি বিয়ের আলোচনা হচ্ছিল। মানে ফেরদৌসের ভাইয়ের সাথে, ফেরদৌসের চাচাতো ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, নদীর একটা বিয়ের কথা হ্যাঁ, চলছে। বিয়ের কথা আচ্ছা। চলছিল। মানে বিষয়টা এরকম, সেই যে নদীর বোন মানে আমার ভাবিটা সাবিয়া, সে শুধু রাজি না, আচ্ছা এভরিথিং বাপের বাড়ি থেকে বলছে যে জামাই যেটা করবে সেটাই রাজি আমি। ফেরদৌস উদাস টাইপের, বলছে কি রে ফেরদৌস তো শালিকে আমার পছন্দ, ঠিক আছে বিয়ে করো, যদি পছন্দ হয় বা ও যদি রাজি থাকে বিয়ে করবো, তেমন টাইপের আর কি। নদীকে আমি তো বলতে পারি না যে কি করবেন না করবেন। একদিন এরপরেই একদিন আমি সন্ধ্যার পরে গেলাম বাসায়, সন্ধ্যার পরে বাসায় গেলাম গুরু। আমার মানে আমি এখন ডিরেক্টলি বলি, আমার মুভমেন্টগুলোর এমনটা ছিল যে আমি নিজেকে খুব হাইট করব, আচ্ছা ভালো ভালো স্পটে ঘুরবো, সোনারগাঁয়ে যাব, খাবো, তারপর ভালো ভালো পর্যটন মানে যেখানে যাওয়া যায়, ফ্যান্টাস্টিক কিংডম যাব, নন্দন পার্ক যাব, সোনারগাঁও যাব, বসুন্ধরায় যাব, ঘুরবো, ভালো মুভমেন্ট, নিজেকে হাইট করতে হবে। গুরু আমি আপনাকে বলে রাখি, আমি জীবনে কখনো কোথাও কাউকেই বলি নাই যে আমি তোমাকে ভালোবাসি, কখনো আমি কোথাও ছোট হইনি। মানে আমি ভালোবাসার কথা বললে কি ছোট হয়? মানে আমি ওইভাবে বলি নাই, যাকে আমার ভালো লাগছে তাকে আমি মানে বলেননি, বলাইছি যেভাবে হোক। আচ্ছা আচ্ছা, না আপনি বলতে চাননি? আমি বলতে চাইনি। হ্যাঁ আচ্ছা, আমি মানে মনে হচ্ছে যে আমার কাছে এটা মনে হচ্ছে মানে কিছুটা অহংকার বোধ কি আপনার ভেতরে কাজ করতে? অবভিয়াসলি আমি কেন বলবো, ও বলবে, মানে বলাবো। আচ্ছা, যেখানে আমি এখনো গুরু, যদি রাস্তায় আমি দেখা যাবে যে 3 টাকা হলে সিঙ্গারা পাওয়া যায়, আমি সেই নর্থ ভিউ গিয়ে 300 টাকা দিয়ে সিঙ্গারা খাই। আচ্ছা ওকে ফাইন গুরু। তো তারপর হচ্ছে বিভিন্নভাবে ঘুরলাম। ঘোরার পরে 4-5 দিন পরে আমার বাসায় গেলাম সন্ধ্যার পর। দেখলাম একটু মন খারাপ সবারই, বন্ধুটারও একটু মন খারাপ, ভাবিটারও মন খারাপ, নদীরও মন খারাপ। তো বললাম যে কি অবস্থা, কি হচ্ছে, কি সমস্যা, মন খারাপ কেন? তো বললো ফেরদৌস বললো যে হাফিজুল খুব ভালো করে ধরছে, ওকে বিয়ে করবে, তো আসলে কি করা যায়? তো ঠিক আছে বোঝাও, বলো, তুমি একটু বলো, দেখো কি অবস্থা। তো মনে আছে আমি ব্যালকনিতে ছিলাম, বারান্দায় ছিলাম। তো প্রচুর বৃষ্টি ছিল, বজ্রপাত বৃষ্টি ছিল, অন্ধকার, প্রচুর অন্ধকার, লাইট ছিল না। তো আমি গিয়ে বললাম যে কি ব্যাপার, কেমন আছেন, ফিটনেস খারাপ কেন, কি হচ্ছে না হচ্ছে। তারপরে বললাম যে কি করবা, কি মানে কি করবেন আপনি, যাচ্ছেন না কেন, মানে কি বলতেছে, রাজি হন বা কি, এটা বললাম আমি। সে বললো যে না, আমার তাকে ভালো লাগে না, আমার পছন্দ হয় না বা কিছু, এটা সেটা। তো এর মধ্যেই বললো যে তাহলে আপনার অনুভূতি কি, অনুভূতি বিভিন্নভাবে অনেক কিছুই বলার চেষ্টা করলো। আমি বললাম আপনি কি বলতে চান, আমাকে ডিরেক্টলি বলেন তো। সে আমাকে বললো যে আপনাকে আমার ভালো লাগে। আচ্ছা, তো আমার স্ট্রেটলি বললো, সরাসরি আপনাকে বললো, সরাসরি আমাকে বললো যে আপনাকে ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। এখন আমি গুরু আসলে এই কথাটার অপেক্ষায় ছিলাম যে আসলে কখন সেই কথাটা বলবো। আপনি মনে মনে চাইছিলেন? আমি মনে মনে চাচ্ছিলাম। তার মানে আপনিও ভালোবাসতেন? হ্যাঁ, আমি অবভিয়াসলি ভালোবাসতাম। আচ্ছা, বাট আমি ছোট হইতাম না, বাট কখনোই ছোট হতাম না। সে যদি না বলতো হয়তো সারা জীবনও বলা হতো না। আপনার ভালোবাসার মানুষের নামটি, মানে যে নামে? নাদিয়া নদী। নাদিয়া নদী, আমি নদী লিখি। হ্যাঁ, নদী, ঠিক আছে, বলুন। ওকে গুরু, এরপরেই সে সরাসরি, আমি 1 সেকেন্ড সময় নিয়ে বললাম যে ভালোবাসতে পারি, একটা শর্ত আছে, যত ঝড় ঝাপটা আসুক পিছপা হওয়া যাবে না, মানে পিছনে যাওয়ার কোনো অপশন নাই। তো সরাসরি বলে দিল যে না, আমি যাই আসুক, জীবনে যাই আসুক না কেন, কখনোই পিছপা হবো না। ওকে ফাইন। এরপর হচ্ছে গুরু, সে পিছু হবে না, সম্পর্ক হয়ে গেল, মানে ওই মুহূর্তে আমাকে জড়িয়ে ধরলো অনেক ভালোভাবেই। তো আমি এতটাই ফিলিংস লাগলো আমার জীবনে যে এতটাই ভালো আমার কখনোই লাগেনি।
তারপর যথারীতি মানে আমি এর আগে কি অন্য কোনো মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছে? না কখনোই এমনটা হয় নাই। অনেকেই প্রপোজাল দিয়েছিল, বাট আমি সবসময় একটা করতাম যে আমার কেরিয়ারটাকে ঠিক করা লাগবে, আমার মানে এরকম এই টাইপের মেয়েকে বিয়ে করব না, আমাকে পছন্দ করতে হবে, আর 10 জন দেখলে যেন তাকে পছন্দ করতে পারে এমনটা আর কি করব। এমনটাই আমার মানে এমনটাই ছিলাম। তো এরপর আমার ফিলিংসটা গুরু এমনটা, ওই রাতে আমি একটু ঘুমাইতে পারিনি, মানে আমার জীবনে হ্যাঁ মানে কি পাইলাম এটা, মানে আমি যেমনটা চাইলাম, হ্যাঁ ওটা মানে ওটা বলতে উপেক্ষা নাই গুরু, বলতে উপেক্ষা নাই। তো বললাম যে আমি কি পাইলাম, তাকে জিজ্ঞেস করলাম সকালে কি অবস্থা, সে বললো আমার মানে একটু চোখে ঘুম আসেনি। ভালো। তো এরপরে গুরু যথারীতি সে বাড়িতে চলে যাবে, মানে এই মুহূর্তে একটু ভেজাল হচ্ছে বাড়িতে, মানে সেই চাচাতো ভাইটা ঝামেলা করতেছে, সে ঢাকার বরিশালে এসেছিলে, তাদের একটা গোষ্ঠী আছে এখানে অনেক বড় জোর, তো এখানে ঝামেলা করতে পারে, সে মানে এদিকে চলে যাবে বাড়িতে। ফাইন। তখন যথারীতি চলে গেল। চলে যাওয়ার কয়েকদিন পরে গুরু, মানে চলে যাওয়ার 10 দিন পরেই হুট করেই তার মাকে বলতেছে, মা তো আমি আমার যে ফ্রেন্ডের যে মেয়েটা বাচ্চাটা বেবিটা যে হয়েছিল সেটা মেয়ে বেবি, তার নাম সিনথিয়া। আচ্ছা। যে মা আপুর সাথে তো কথা হইলো, মানে তার আপুর সাথে খুব বেশি কথা বলে, আপুর সাথে কথা হইলো সিনথিয়া তো অসুস্থ, মানে এরকম একটা উসিলা দিয়ে সে উসিলা দিয়ে ঢাকায় আসবে। হ্যাঁ। তো যথারীতি মনে আছে সে আমাকে ফোন করে বললো যে আমি কিন্তু আসতেছি, কিভাবে এরকম প্ল্যান করে। আচ্ছা। এটা আপনাদের এই সম্পর্কের কথাটা ওই মুহূর্তে আপনার বন্ধু জানতো, বন্ধুর স্ত্রী জানতো? না, আমি মানে দুজনকে জানাই। আচ্ছা, তারা স্বাভাবিকভাবে নেন বিষয়টা? ফ্রেন্ডটা তো উদাসী, ওকে যা বলবো সেটাই, মানে ওতে হেউ নাই না? হ্যাঁ, না উদাসী, কোনো সমস্যা নাই, তুমি যদি নিতে যাও তুমি তারও বেশি ভালো, সমস্যা নেই এমন। আর আপুটাকে বলছি, আপুটা হা না কিছুই বলবে না, অন্যরকম ভাবে থাকবে, অন্যরকম মন মানসিকতার মেন্টালিটির একজন মানুষ, খুব ভালো। আচ্ছা, আপনার দিক থেকে আপনি দুজনকে জানিয়ে দিন? হ্যাঁ, দুজনকে জানিয়েছি। স্ট্রেটলি বলছি, আপু আপনার আমি নদীকে পছন্দ করি, নদীকে ভালো লাগে। 10 দিন পরের ঘটনা, সে ঢাকায় আসে। হ্যাঁ, ঢাকায় চলে আসলো। তো যথারীতি সে আবার আমার সঙ্গে আবার দেখা হলো, হুট করে এই অন্ধকার রাত, এমন ভাবে গুরু আমাকে মানে আপনারা যখনই দেখা করতেন তখনই কি রাত অন্ধকার হয়ে যেত? মানে রাত তো না মানে কারেন্ট চলে যেত, আসছে এমন ভাবে আসছে, আবারও সেই মানে ভাষায় ঢুকতে গেলে একটা গলি আছে, আচ্ছা, সে সরাসরি তোর বাসায় দেখা করার জন্য ওইভাবে। আচ্ছা। তো গলিতে আমাকে বললো যে কিবার কেমন আছেন, বা কিবার ভুলে গেছেন কিনা। আপনি করে বলতো? হ্যাঁ, ওই মোমেন্টে তখন পর্যন্ত আপনি হ্যাঁ ভুলে গেছেন কিনা আমাকে একটু মনে পড়ে, আমার তো বাড়িতে ঘুম আসে না, আমি তো উসিলা দিয়ে চলে আসছি। ভালো। তো আবার পরের দিন আবার আমি ওর মা সহ আমি আবার উঠায় দিয়ে এসেছি সে সায়দাবাদে গিয়ে। আচ্ছা। সায়দাবাদে উঠায় দিয়ে এসেছি সেই নরসিংদী বেলাপুর বাসে। খুব ভালো মোমেন্ট গুলো। আমি মানে সব আমার বিল দিয়ে যাচ্ছি, মানে ওই ফ্যামিলিতে আমি একজন আইডল, মানে আমাকেই মানে যেভাবে চাইতো তারা সেভাবেই পাইতো। বাট এরপরে তো আমি ইচ্ছা করে আরো বেশি বেশি করতাম, যাতে যেহেতু পরিবারে যেতে হবে, রাস্তাটা পরিষ্কার করছেন। ভালো জাস্ট মানে কোন একদিন সে তো তার বাবা মাকেও জানাইছে বিষয়টা। আচ্ছা, আচ্ছা। আর আমি আমার বাবা মাকে বলছি যে মা আমি একটা মেয়েকে পছন্দ করি, যথারীতি। তো এরপরে ওর মা বলছে যে না ঠিক আছে, পছন্দ করে, এমন ছেলেটা ভালো, বাট একটু শর্ট, এটা বলছে, মানে হাইটে একটু শর্ট যেহেতু। আচ্ছা। বাট ও কিন্তু আমার একটা লেভেল, সো মানে এতটাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তো তারপর হচ্ছে সে বলল যে সে তার মাকে জবাব দিল যে কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই, তোমার প্রবলেম কি, আমি তাকে পছন্দ করি। তোকে ফাইন। গুরু ওই মোমেন্টে এমন ছিল, আমাকে যদি বলা হতো যে এই নাভানা টাওয়ারটা আপনাকে দিয়ে দেবো, জাস্ট নদীকে ছাড়তে হবে, ইম্পসিবল গুরু। যদি বলতো তো গুলশান এলাকাটা আপনাকে দিয়ে দেবো, নদীকে ছাড়েন, ইম্পসিবল। আচ্ছা, নদীকে চাই, যতই ঐশ্বর্য আমাকে দাও না কেন, আমার কিছু লাগবে না, আমার ভালোবাসাটা এরকমই, আমার একটি নদী চাই। ভালোবাসাটা এমনই হয়, ভালোবাসা ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসাটা আমার ফিলিংস এরকমই। তেমনটাই গুরু। এর মধ্যেই আবার আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেমন আমার রুমমেট আছে, তাদের বাড়িতে ময়মনসিংহ বিয়ে খাওয়ার জন্য যাচ্ছি, সেখানে প্রপোজাল পাচ্ছি, আমি নামটা বলেই দিতে চাই, সেটা হচ্ছে শিমুল নাম একটা মেয়ে, একেবারে বড় মুখ করে 1 সেকেন্ডের মধ্যে পুরো বলছি আমি নদীকে ভালোবাসি। আচ্ছা। আমার সব নদী, ইম্পসিবল, এই মুহূর্তে অন্য কোনো ফিলিংস আমার আসবেই না,
বাট একেবারে অবভিয়াসলি আইরিন নামে একটা মেয়ে, ঢাকায় তাদের মানে বাসা বাড়ি ফ্ল্যাট সবই আছে। স্ট্রেটলি বলছি আপনাকে পছন্দ, ইম্পসিবল, অসম্ভব, আমি নদীকেই ভালোবাসি। স্বাভাবিক চলতেছিল এইভাবে। এর একটা পর্যায়ে আমার যে মানে প্রতিষ্ঠান, মানে আমি যে প্রাইভেট কোম্পানি জব করতাম, সে বাংলাদেশের একটা সুনামধন্য একজন ব্যক্তি, তার সাথে আমার অনেক একটু বাকবন্ডিতা জড়িত হয়। গুরু বিষয়টা এমন, কিছু মানুষ আপনার আন্ডারে জব করতে পারে, সেই কোনো ড্রাইভার যদি আপনার গাড়িতে একটু আসর দেয়, এটা হতেই পারে, সেই ভদ্রলোক হকি স্টিক দিয়ে তাদেরকে পিটাতো। আচ্ছা, আমি যেহেতু একজন একটা বামপন্থী মানে রাজনীতির সঙ্গে সরাসরি, এটা আসলে বামপন্থী রাজনীতি কিছু না, আমার কাছে মনে হয় একজন মানুষ হিসেবে এগুলোকে কেউ নিতে পারে না। আমি এটা সহ্য করতে পারি না। আপনি শাসন করতে পারেন, একটা পর্যায়ে আমার উত্তেজনাটা একটু চরম পর্যায়ে গেল, আমি উগ্রতাই বলবো সেটা। স্ট্রেটলি বললো যে এইরকমটা, আমাকে সেই ভদ্রলোক ধাক্কা দিচ্ছিল। আমি বললাম যে আমার গায়ে হাত দিবেন না, প্রয়োজনে আপনার জব আমি করব না, বাট আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। ওকে ফাইন। এরপরে গুরু হইল কি যে বিষয়টা, আমি তো আমার লিডারদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। তো লিডাররা তখন বললো তুমি এক কাজ করো, তুমি শ্রম আইনে তোমার নামে মামলা। তো গুরু এখন আপনার কিন্তু একটা লেবার আইন আছে, এই প্রতিষ্ঠানের মালিক আপনাকে যদি বলে চলে যান, তো সেটা কিন্তু আপনি অবভিয়াসলি সচরাচর যেতে পারেন না, আপনাকে একটা নিয়ম কানুনের মধ্যে যেতে হবে। তা আমি সেই প্রতিষ্ঠানের মালিকের নামেই মামলা করলাম। সেটা হচ্ছে গুরু এখন বর্তমান তেজগাঁও শিল্পাঞ্চল থানা, নতুন হয়েছে তখন। আচ্ছা, সেই গেলাম ওইখানে। তো আমি যাওয়ার পরে সেই যে সেকেন্ড অফিসার ছিল সেইখানে, সেই সেকেন্ড অফিসার যে আমি যেই কোম্পানিতে চাকরি করতাম, তার অডিট অফিসার ছিল সেই তার দুলাভাই, মানে আচ্ছা আচ্ছা, সে ওসি আমার সঙ্গে দেখা করতে আসলো। বললো যে আমি সবাই বসে আছি। বললো যে কে? আমি বললাম আমি। তো বললো যে সেই গ্রুপটার তো আপনি মালিকের নামে মামলা করতে আসছেন, আপনার নামে তো ব্যাকডেটে মামলা আছে। আচ্ছা, মানে পূর্বে আমার নামে মামলা, আমি 4 তারিখে মামলা করতে গেছি, আমার নামে 1 তারিখের মামলা আছে। মামলা কি ছিল অলরেডি? না ছিল না। আচ্ছা, আপনাকে বলছে, আচ্ছা, যেহেতু তার আত্মীয়, সে ওসি বলতেছেন। তোকে ফাইন। গুরু আমার একটা ভাই আছেন, সে ব্যারিস্টারি করতেছেন, এখনো আছেন, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, সে আনোয়ার ভাই। তো সেই মোমেন্টে মানে জাস্ট আমি হাসতেছি, আমি এবার ফোন করতেছি আমার লিডারকে যে ভাই আমি তো মামলা করতে এসে আমাকে ওসি এটা বললো, তুমি বসে থাকো, আমি দেখতেছি কি করতেছি। এর মধ্যে জাস্ট আমি সকাল থেকে মানে সকাল 12টা থেকে বিকাল পর্যন্ত বসে আছি। এরপরে ওসি আমাকে বললো কি আপনি কাস্টডিতে যান, আমাকে কাস্টডিতে যান, কারো দিনে যান। সরাসরি ওখানে গেলাম আমি গুরু। তো আমার ফোনটা ছিল, আমি ফোনটা জমা দিয়ে ভিতরে গেলাম। তো যাওয়ার পরে আমি আমার ওই ভাইকে যে আমি ফোন করবো সেটা মনে নেই, আমি শুধু লিডারকে 1 মিনিট ফোন করছিলাম। এখন ফোন পাবো কোথায়? পুলিশকে বললাম যে ভাই একটা ফোন করবো। ও বললো যে তখন গুরু সেটা হচ্ছে কার্ড ছিল, ফোনের কার্ড 50 টাকা, মিনিমাম কার্ড 50 টাকা, 50 টাকা করে নিতে হতো, লোক দিতে হতো। তো আমি জাস্ট 1 মিনিট ফোন দেবো, একটা ভাইকে বললাম একটা মিনিট ফোন দেবো, ফোনটা দেন পুলিশকে, কাস্টডিতে, আমি যদি অবৈধ সেটা। তো সে ফোন দিবে, আমি বললাম যে ভাই আপনাকে টাকা দিচ্ছি। সে বললো আমি 1 মিনিট কথা, আমি বললাম 30 সেকেন্ড, 30 মিনিট পালসে কথা বলবো। তো সে বললো যে আমাকে 50 টাকা দিতে হবে। ওই মুহূর্তে 1 মিনিট কথা বলে 50 টাকা দিলাম। ভাই আমি বললাম ভাইয়া আমি তো তেজগাঁও শিল্পাঞ্চল থানা, তুমি একটু আসো, জাস্ট এতটুকুই বললাম। তো এরপরে যথারীতি সন্ধ্যা ভাই চলে আসলো। আমার যে লিডার, তারা 2টা নেত্রী পাঠাইছে মানে থানায়, পাঠানোর পরে বললো চলে আসতে সন্ধ্যায় আমাকে আসলো। আমি আবার গুরু বিষয়টা এমন হয়েছে মানে যে সেই মালিকটা যে ব্যাকডেটে মামলা দেখাইছে, সে আমার যে ফ্রেন্ডটা ছিল, সে নাম মানে তার নাম দিয়ে আমার নামে মামলা করছে। মানে আমার যে কলিগটা, ফ্রেন্ডটা, মানে আপনার যে মালিকের নামে আপনি কেস করতে যান, উল্টা আপনি জানতে পারেন যে আপনার নামে ব্যাকডেটে মামলা, বাট মামলাটা আমার করার হইছে, কিন্তু ওই মামলাটা আবার আপনার বন্ধুর নামে করিয়েছে, মানে বন্ধুই করাইছে আর কি, মানে বন্ধুকে দিয়ে করিয়েছে, ফেরদৌসকে দিয়ে করিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যার শালীকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল, ভালোবাসছেন কিংবা বিয়ে করতে যাচ্ছেন, যেটাই হোক বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল। তো এর মধ্যে আবার সন্ধ্যায় আমার নেত্রী আসলো, ভাইয়া আসলো আমার। তো জাস্ট এরপরে বললো যে কি করা যায়, তুমি এক কাজ, মানে নেত্রী আসলো রাতে 8টা বাজে চলে আসছে। তো আমাকে নিয়ে আবার ওখান থেকে আমাকে ওসির রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো সেই লিডার তো বামপন্থী, কাউকেই ভয় পায় না। তো সরাসরি বলে দিল ওসি সাহেব আপনি যেহেতু আপনার মালিক আমার
ইনার সাথে আমার নেতার সাথে নামে মামলা করছে, তো ইনি তো মালিকের নামে মামলা করছে, ইনি যদি কাস্টডিতে থাকতে পারে মালিককেও আপনি কাস্টডিতে করেন, রাতের মধ্যে করতে হবে। সে যতই মানে বাংলাদেশের শীর্ষ 20টা প্রতিষ্ঠান থাকলে সেটা একটা অবভিয়াসলি নাম হতেই পারে। তো তাকে বললো, এখন ওসি তো খুব বিপাকে পড়ে গেছে, ওসি ফোন দিছে যে আসলে তার দুলাভাইকে, দুলাভাই আপনি কোন লোক দিলেন, আমার তো কান থাকতেছে না, তেমন অবস্থায় ওসি। তো আপনার মালিক কোথায় আছে, বললো যে চিটাং শিফটে আছে। তো বললো যেখানেই থাকুক না আপনি রাতের মধ্যেই ওনাকে উপস্থিত, সকালবেলার জন্য আমার সঙ্গে 8টার আগে যেন দেখা করে, না হলে ওনাকেও কাস্টডি করতে হবে। ওকে ফাইন, এর চাপে পড়ে গেল মানে ওসি নিজেও। তো এরপর সকালবেলায় ওসি আমাকে বললো কি, এক কাজ করো, তুমি আমার বাসায় থাকবা রাতে, তোমার কাস্টডি থাকতে হবে না, তুমি আমার বাসায় থাকবা রাতে। আচ্ছা ওকে ফাইন, তুমি বাসা থাকতে পারো, অফিসেও থাকতে পারো, বাট কাস্টডি করা লাগবে না, তোমাকে সোপায় থাকতে হবে। ফাইন, থাকলাম আমি ওখানেই। তাকে পরে সকাল 8টা বাজে আসলো। তো আমাকে এবার ওই মানে ডিউটি অফিসারের রুম থেকে ওসির রুমে নিয়ে যাবে বললো। তো এর মধ্যেই নেতারাও আসলো আমার এখানে, মালিকও আসছে সকালেই, আমার ভাইয়াও আসলো। ভাইয়া আবার বললো কি, দেখো নি তো অনেক শিল্পপতি কোটিপতি মানুষ, একটু সরি, জাস্ট একটু সরি বলবি। আমি গুরু আমার নীতিতে অটল, কোনো পর্যায়ে ইম্পসিবল, সে যাই আছে না, আমি ওনার জব করি, ফাইন, বাট আমি দাঁড়াবো না। আমি বললাম, কথা অনেক কথাই হইলো, আলোচনা পর্যালোচনা, সেটা মানে এটা হচ্ছে আমার নেত্রীর কথা হচ্ছে যে উনি মানে মালিকের কথা হচ্ছে উনি আমার কোম্পানির নীতি ভঙ্গ করছে, ওনাকে আমি বাদ দিছি, ফাইন। তো নেত্রীর কথা হচ্ছে উনি বাদ দিচ্ছেন, আপনি বাদ দিতেই পারেন, প্রতিষ্ঠান আপনার বাদ দিতে পারেন, বাট লেবার আইনে উনি যা সম্মানিটা পায়, ওনার ভাতা যেটা পায়, ওনাকে আপনাকে দিতে হবে। তো বললো আমি দিব না, মানে আমি ভাঙবো কিন্তু মস্কাবো না, মানে ভদ্রলোকের ভাষ্যটা হচ্ছে, হ্যাঁ মালিকের বক্তব্য, ভাঙবো মস্কাবো না, আমি কোর্টে দিয়ে আসবো, এখানে দিব না, ওনার কথা হচ্ছে এটা। তো এরপরে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া, 12টার দিকে ওসি বলল যে আসলে আমি আমার ক্ষমতা বলে, সেই ভদ্রলোকটাকে আমি স্মরণ করতে চাই, আমি আমার ক্ষমতা বলে ইনাকে ছেড়ে দিচ্ছি, উনি যদি পারে লেবার কোর্টে মামলা করবে, আপনি পারলে লেবার কোর্টে গিয়ে কোর্টে মোকাবেলা করবেন। মানে উনি বললো এইভাবে যে উনি পারলে লেবার কোর্টে গিয়ে মামলা করবে, আপনি যদি পারেন মানে কোর্টে যেয়ে সমাধান করবেন, এটা কোর্ট থেকে খালাস হয়ে আসবেন। আমি আমার ক্ষমতা বলে ওনাকে ছেড়ে দিচ্ছি। তো এটাই খুব ভালো সমাধান। তো এর মধ্যেই গুরু আমার এই যে গুরু আমার এই ব্যক্তিগত জীবনে আমি মনে করি কারো ছায়া তোলে, মানে কারো আন্ডারে, ইয়েস স্যার, নো স্যার, থ্যাংক ইউ স্যার, ভেরি গুড স্যার, মানে জবটা আমার গুরু, ধন্যবাদ গুরু। তো এরপরে হচ্ছে আমি যখন থানা থেকে বেরোচ্ছিলাম, তো সেই ওসিটা এমন একজন ওসি ছিল আমার রিলেটিভের মধ্যে, মানে আমার মানে সেই ভাইটা যে বললাম যে ব্যারিস্টার ভাই, সেই ব্যারিস্টার ভাইয়ের এক আঙ্কেল ছিলেন, উনি হচ্ছে ময়মনসিংহ একটা থানার ওসি, সেই ওসিকে দিয়ে ফোন করাইছেন যে একটু যতটুকু করা যায় আর কি। তো সেই ওসিটা আমাকে বললো যে বাবা তোমার আঙ্কেল আমার ফ্রেন্ড, মানে একসাথে আমরা করছি, তো আসলে কি আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এরা আসলে একটু উগ্রপন্থী, বাট এরা অনেক টাকা, এরা তোমার সম্মানিত বললো এটা এই বিষয়গুলো, তো তুমি যদি পারো মানে যতটুকু সম্ভব ও যাই বলে একটু সমাধান করে নেই, একটু স্যাক্রিফাইস করতে হয় সব ক্ষেত্রেই। বাট আমার মুভমেন্টটা ওইরকম ছিল গুরু তখন, যে আসলে কোর্ট কাছারিতে গেলে আমাকে মানে প্রত্যেকটা মাসে মাসে ওখানে হাজিরা দিতে হবে, তো এটা আসলে ঝোর ঝামেলাটা একটু বেশি। এরপরে আমার ভাইটাকে বললাম, ভাইটাও বললো যে না কোনো প্রবলেম নেই। তো মালিক আবার আমাকে থানা থেকে বের হয়ে বললো যে চলো গাড়িতে চড়ো, আমি গুরু আবার উঠি নাই, মানে আমি নিজেই একটু করে উঠি নাই, ভাইটাও উঠলো না। তো পরে ওসি বললো যে বাবা ওদের তো অনেক টাকা, তোরা আসলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অনেক সূত্র আমি করতে পারে, তোমাকে লেবার কোর্টে যাবে, প্রতি মাসে মাসে যাচ্ছে, দেখবে সন্ত্রাসী দিয়ে তোমাকে অনেক ক্ষতি করতে পারবে, করতেই পারে, এটা হতেই পারে, তাদের জেদ, মানুষের জেদে কিন্তু অনেক কিছু অনেক দূর নিয়ে যায়, সেটাই। এরপরে হচ্ছে আমি আসলেই ওই মুভমেন্ট আমার ছিল যে আমি জব করব না, বা প্রত্যেকটা মাসে মাসে আমি যদি বাড়িতে থাকি সেখান থেকে এসে হাজিরা দিতে হবে, বা অন্য জব করলে আমার প্রত্যেকটা মাসে একদিন করে অন্তত অ্যাটলিস্ট যেতেই হবে। তো এরপরে আমি কিছুটা সময় নিয়ে ভেবে যে না আমি ঝুট ঝামেলাতেই যাবো না, ওকে ফাইন, মালিক আমাকে যেভাবে সন্তুষ্ট করে ওকে ফাইন। তো মালিক আমাকে মোটামুটি একটা সম্মানই দিয়েছে, দিয়ে সে তাকে ধন্যবাদ জানাই আমি, সে তার শাখা অফিস ছিল আশুলিয়াতে,
সে বলছে যে আমাদের এনায়েত স্যারকে বলছে যে এনায়েত, আমি ইমাম হোসেনকে পাঠাচ্ছি, তুমি ওনাকে জব মানে ওনাকে তুমি নিয়ে নিও। সেই এনায়েত স্যার উনি একজন নীতিবান মানুষ, উনিও বলছে যে এমডি স্যার ফোন করছে এই লোকটার জন্য, মানে এতটাই মানে সরাসরি এমডি যেখানে ফোন করে সেখানে তো কোনো কথাই থাকে না। তো সরাসরি এমডি স্যার যেখানে ফোন করছে উনি তো একটু স্যাটিসফাইড হয়েছে। এরপরে উনি আমাকে নিজে খুঁজছে যে কি আমরা আসলি না কেন বা আসছে না কেন, এমডি স্যার সরাসরি বললো আসেনি কেন। আমি বললাম যে স্যার আমি আসলেই, এমডি স্যার অফিসে যাওয়ার পরে বললো যে দেখো তোমার যেহেতু এই অফিসটার সাথে একটু সিনক্রেট হয়ে গেছে, তুমি আমার আসলে শাখাতে যাও, আমি এনায়েতকে বলে দিই তুমি ওখানে জব করো। মানে এটা আসলেই উদারপন্থী ছিল। তুমি বেশ অনেকদিন যাবতই চাকরি করো এখানে, তুমি সিনিয়র মানুষ আমাদের, অবশ্যই তোমাদেরকে আমার দরকার, তো তুমি ওইখানে যাও। তো আমি আসলে বিভিন্ন দিক বিবেচনা করে ঢাকার বাহিরে এটা সেটা, ঢাকার মানুষ আমি মানে যাওয়া যাবে না, যাবো না, সরাসরি বলে দিলাম। পাওনা দানা মোটামুটি আমাকে বুঝাইয়া দিল, দেওয়ার পরে এগুলো বাসায় আছি বেকার। তো এর মধ্যেই আমি আমার একটা সিনিয়র ভাই ছিল, সেটা হচ্ছে মানে এক সময়ে ঢাকা শহরে সবচেয়ে আলোচিত যেই মানে শপিং মল ছিল সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজাগুলো, ইস্টার্ন প্লাজা হাতিরপুলে। হ্যাঁ হাতিরপুলে। সেই এক সিনিয়র ভাইয়ের ফোনের একটা অপারেটরের দোকানে বসতাম, ফোন কোম্পানিতে বসতাম দোকানে। তো বসতে ভালো লাগতো, বিকেলে সময় যেতে ভালো লাগতো। তো এরপর তো দেখলাম যে ওখানে কিছু ভালো পার্সন, কিছু লোক আছে পড়াশোনা মোটামুটি ভালো জানে, তো ওরা মোবাইলে কিছু কাজ করতেছে, তখন মোবাইল ইঞ্জিনিয়ারিং ভালো কাজ করতেছে, মোবাইল সার্ভিসিং। হ্যাঁ মোবাইল সার্ভিসিং। আর ওই সময় ডিমান্ডটা ছিল মোটামুটি গুরু অনেক, মানে ভালো 2000, 3000, 4000 টাকা একজন ইনকাম করতেছে দৈনিক। আমার যদি কেন মনে হলো আমি কাজটা করি, মানে যাই হোক চাকরি করছি এটা কাজটা করি ভালো। ভাইয়ের সঙ্গে পড়াশোনা করলাম, ভাই এটা করতে যাই, কর ভালো, সমস্যা নেই, কাজ তো কোনো কথা না। ও আবার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বললো, ওর ফ্রেন্ডটা কয় আমার ছোটো ভাই এটা কাজ করতেছে, ভালো টাকা ইনকাম করে, তো ভালো কথা। আমি ওই ভাইয়ের এখানেই পরে করলাম কি, মানে ইস্টার্ন প্লাজার অপোজিটে মানে নাহার প্লাজা আছে, নাহার প্লাজা কম্পিউটারের মানে এখানে ডিপ্লোমা করা হয়, মোবাইল কোচিং এর উপরই ডিপ্লোমা করতে হয়। তো ডিপ্লোমা করতে গেলে আমাকে 30,000 টাকা দিতে হবে। আমি এখানে কথা বললাম ভাইকে নিয়ে, 30,000 টাকা দিতে হবে। ভাইয়া বললো ঠিক আছে কোনো সমস্যা নাই, প্রয়োজনে 10,000 টাকা দিব, এখন 20,000 টাকা। আর ওই মুভমেন্টে এমন একটা অবস্থা, আমার কয়েক মাস 2-3 মাস যাও চাকরি নাই, তারপর হচ্ছে আমি তো ঢাকায় থাকতে হইতেছে, খাইতে হইতেছে, বেশ মোটামুটি একটা ডিমান্ড আছে। তো সেক্ষেত্রে আমি আবার করলাম কি যে আমি তো মোটামুটি আমার কাছে কিছু টাকা আছে, এটা আমার খেতেই হবে, 3 মাস যেহেতু ডিপ্লোমাটা কোর্সটা, তো আমার 3 মাস খেতে থাকতে হবে। তার ওটা করতে গেলে 30,000 টাকা, ভাইয়া বলছে 10,000 টাকা আমাকে দিবে, তারও 20,000 টাকা আমাকে জোগাড় করতে হবে। সো এর মধ্যে আমি আবার নদীকে একটু, এর মধ্যে যে এত কিছু হচ্ছে গুরু, মানে আমার দুলাভাইয়ের সাথে বিবাদ, বা এটা আমি যেদিন থানাতে ছিলাম, মানে আমি আপনাকে এই মুহূর্তে প্রশ্ন করতাম যে হঠাৎ করে নদী কই গেল? নদী তো উধাও, নদী তো শুকিয়ে গেল, পানি তো নেই, আসতেছে। এখন এর মধ্যেই আবার ওই ভাবিটা আমাকে থানায় দেখতে গেল, মানে বুঝলো যে ইমন নদী কি জানতো এই বিষয়গুলো? হ্যাঁ আমি সবকিছুই মানে যে আপনার কোর্ট কাছারি থানা সবকিছু বলতেছি চাকরি নেই, ঝামেলা। হ্যাঁ তোমার দুলাভাই এটা করলো, আমাকে সঙ্গে এটা করলো, এটা করলো। এরপর এইগুলো আমি আবার নদীর সঙ্গে শেয়ার করলাম যে আসলে ডিপ্লোমাটা করবো কিনা, হ্যাঁ ডিপ্লোমাটা করবো কিনা, এটা করা যায় কিনা, কাজ শিখলে তো কাজে লাগে, টেকনিক্যাল কাজ যেহেতু চাকরি করতে পারি না, চাটুকারিতা করতে পারি না, প্রবলেম। তো এর মধ্যেই বললো যে কি সমস্যা, আমি বললাম যে এই সমস্যা, তো টাকা লাগে মোটামুটি 3 মাস থাকতে হবে, খাইতে হবে, ডিপ্লোমা করতে হবে, সেক্ষেত্রে 50-60 হাজার টাকা আমার লেগে যায়। আর গুরু সেই 2007 সালে কিন্তু 50,000 টাকা অনেক, মানে অনেক টাফ। সো সেই ক্ষেত্রে আমি করলাম কি, তাকে বললাম, শেয়ার করলাম যে কি করা যায়, বাড়িতে তো টাকা পাচ্ছি না, আমি তো টাকা পাঠাবো দূরের কথা, টাকা চাইতে পারি না। আর বাড়িতে একটু সিচুয়েশনটা ওই মুহূর্তে একটু অন্যরকম ছিল, যে কোনো একটা বিষয়ে ঝোর ঝামেলা ছিল। তো এরপরে আমি তোর বাড়িতে টাকা যেতে পারি না। পরে আমি বললাম, নিজের সঙ্গে শেয়ার করলাম যে কি করা যায়, দুশ্চিন্তায় পড়ে গেলাম। এর মধ্যেই তো পরের দিন আমাকে ফোন করলো যে কত টাকা লাগবে। আমি বললাম যে 20,000 টাকার মতো হইলেও হবে আমার। তো স্যার 3-4 দিন পরে এমনি কথা হচ্ছেই, কোনো সমস্যা নেই। 3-4 দিন পরে আমাকে বললো যে টাকাটা কবে লাগবে। তোকে ফাইন বললাম যে আমি তো করতেছি, ধাপে ধাপে লাগবে। প্রথমে 10,000 টাকা দিয়ে ডিপ্লোমাটা ভর্তি হয়েছি, তারপর মানে কম্পিউটার হার্ডওয়্যার মানে এরকম করতে হয় আর কি। তারপর সে আমাকে 5-6 দিন পরে বললো যে আমি আসতেছি, আমার টাকাটা রেডি হয়েছে। কত টাকা? 17,000 টাকা হয়েছে। কীভাবে পেলা? তো বললো যে আমার যে গলার মালা ছিল বা সেই কানের দুল ছিল,
সেটা আমি বিক্রি করে দিয়েছি। তো বাড়িতে কি বলছিল যে আমি বাড়িতে বলছি যে হারাই গেছে, রাখছিলাম কোথাও, হারাই গেছে। এটা নদী বললো। হ্যাঁ, তার মানে আপনাকে বিপদে উদ্ধার করার জন্য কিংবা আপনাকে সহযোগিতা করার জন্য নদী তার গলার হাড় বিক্রি করে দিল। হ্যাঁ, হাড় বিক্রি করে দিল। ওকে ফাইন, আমি ডিপ্লোমাটা করলাম ভালোভাবে 3 মাস। এরপরে আমাকে বলল যে আপনি একটা প্র্যাকটিসমূলক আপনি শ্যামলীতে না কল্যাণপুরে মিজান টাওয়ারে আপনি বসেন, কল্যাণপুরে মিজান টাওয়ারে বসেন, ওখানে আপনি কয়েকদিন ট্রাই করে। ওকে ফাইন, সেখানে ট্রাই করতেছিলাম, বাট মার্কেটটা একটু লুজার ছিল, এই জন্য হচ্ছিল না ভালো কিছু। এরপরে আমার স্যার ছিল আকমল স্যার, যিনি আমার টিচার, মানে এই বিষয়ে ডিপ্লোমার। তো উনি বললো যে একটা ভালো প্রপোজাল আসছে, একটু ঢাকার বাইরে যাও, ভালো ইনকাম হবে। ওকে ফাইন, লোকেশনটা খুবই ভালো, ঢাকার চেয়েও ভালো ব্যবসা। তো কোথায় সেটা হচ্ছে, মানে বললো যে মুন্সিগঞ্জের শ্রীনগরে। আচ্ছা। তো যথারীতি আমি দুঃসময় চলতেছিল, তো গেলাম, মোটামুটি খরচ হয়ে গেছে অনেক। তো গুরু আমি মোটামুটি ওইখানে ছিলাম 7-8 মাস, ভালো সম্মানের সহিত একটা ফ্ল্যাট বাসা দিছি আমাকে, আমি কাজ করতেছি দৈনিক, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, প্রায় 50-60 হাজার টাকা মাসে ইনকাম করতেছি ওই সময়টায়। তো খুব ভালো, মানে এই সময়টায় এতটাই মুভমেন্টগুলো এত ভালো ছিল, মানে ইনকাম আছে আমার ভালো, বাড়িতেও ভালো, আত্মীয় স্বজনের কাছেও ভালো, সবার কাছেই ভালো। এরপরে আর গুরু ওই আমার যে মানে নদী ছিল, তাকে আর ওই জিনিসগুলো কিনে দেওয়া হয়নি, আদৌ পর্যন্ত কিনে দেওয়া হয়নি। ওকে ফাইন, তো এরপরে যথারীতি ওর বাড়িতে বিয়ের জন্য চাপ দিল যে আসলে তোমার তো সম্পর্ক, তো বিয়ে দিতে হবে। তো এর মধ্যেই দেখাশোনা শুরু হয়ে গেল। আচ্ছা। তো দেখাশোনা শুরু হয়ে গেল বলতে ওকে দেখতে আসতেছে, ইভেন এমনও প্রপোজাল আসছে, নরসিংদী থেকে গেছে, সেই লোকের মানে ক্লথ স্টোরের ব্যবসা আছেন, মানে বস্ত্রালয়, সেই ছেলে। কিন্তু মেয়ে দেখতে আসছে কেন? আপনার সাথে সম্পর্ক আছে, এটা তো মোটামুটি সবাই জানে। মানে সম্পর্কটা এমন প্রাতিষ্ঠানিকভাবে ফ্যামিলিগত হবে না, তো একটি সম্পর্ক, মানে কিন্তু এটা যে এত গভীর চলে গেছে সেটা কেউ জানে না। আচ্ছা। তো এটা মেয়ে দেখতে যাচ্ছে, মানে ওরাও তো বাবা মা তো দুশ্চিন্তায় থাকে যে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, সুপাত্র দান করতে হবে, বিয়ে দিতে আর হবে, তার কথা একটা না, বিয়ে করবো না। ছেলে গুরু এমন পর্যন্ত বলছে যে সে যেই বাড়িটায় থাকে, মানে একটু কাঁচা, ধরেন এখান থেকে 200 গজ কাঁচা, যে এইটুক রাস্তা আমি পাকা করে দিয়ে পরে বিয়ে করে নিয়ে আসবো, এবং শ্বশুর বাড়িতে যা যা লাগে সমস্ত দিয়ে বিয়ে করে নিয়ে আসবো, সেই পাত্র বলছে আর কি। আচ্ছা। তবু তার এক কথা, সে তো নাসর বান্দা, সে অন্যদিকে যাবে না। ভালো কথা, এর মধ্যে এমন একটা সিচুয়েশন চলে আসলো, তখন একটু নেগেটিভলি আসলো কেন গুরু, ওই যে তার দুলাভাইয়ের সাথে আমার সম্পর্কটা বাজে সময় যাচ্ছে, বা ওই আমার যে আপু আছে, মানে সেই দুলাভাইয়ের ওয়াইফ, মানে তিনিও হানা ইয়েস নো কিছু বলতেছে না। মানে বেসিক্যালি যেটা হয়েছিল যে আপনার যে ঘনিষ্ঠ বন্ধু ইমন, ফেরদৌস, সেই ফেরদৌসের সাথে আপনার একটা ঝামেলা চলছে, এবং যার স্ত্রীর মাধ্যমে এই আপনার নদীর সাথে পরিচয়, তার সাথে আপনার সম্পর্কটা এখন খুব একটা ভালো না, সে আমাকে এমনি পছন্দ করতেছে। সে আবার বাড়িতে গেলে বলতেছে, নদী কি ব্যাপার আপু, ইমন প্রবলেম কোথায়, কি সমস্যা তোমাদের সাথে, ভালো সম্পর্ক, আমরা এগোই সামনে। তেমনটা। তো এরপরে একদিন এমন একটা মুহূর্ত চলে আসলো যে আজকে ছেলে দেখতে আসবে, যদি দেখে যায় বিয়ে হয়ে যেতে পারে, আজকেই বিয়ে হয়ে যেতে পারে। আমি গুরু আর কিছু না বলে তাকে বললাম যে তুমি এক কাজ করো, বলে দাও যে আমাদের বিয়ে হয়ে গেছে। তো এর মধ্যে গুরু, এই যে এই সময়টার মধ্যে যে আমি ঢাকায় ডিপ্লোমা করলাম 3-4 মাস, এরপরে মিজান টাওয়ারে ছিলাম 1 মাস, এরপরে আমি চলে গেছি শ্রীনগরে। তো এই 5-6 মাস প্রত্যেক 15 দিন পর পর, বা 18-20 দিন, বা 1 মাস পর পর সে আসতো ঢাকায়। আচ্ছা। আসতো কিভাবে, তার একটা ফুফু ছিল নরসিংদীতে বাসা, ফুপুর আবার মেয়ে জামাই থাকতো ঢাকায়, সেই ফুপুর বাড়িতে কথা বলে ফুপুর বাড়িতে আসতো, সেই ফুপু সহ ঢাকায় নিয়ে আসতো গুরু, ঢাকায় নিয়ে আসতো। মানে ফুপু সকালবেলায় ধরেন ভোর 5টায় উঠতো, ঢাকায় নামতো ধরেন 7টায়, 7:30, 8টায়। আমি আগে তো বলাই কন্টাক্টই থাকতো আমার। তো গুরু সারাদিন বেড়াতাম, মানে ঢাকার শহরের প্রত্যেকটা স্পট, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, নন্দন পার্ক, শিশু পার্ক, তারপর হচ্ছে আপনার ওই ফ্যান্টাস্টিক, যা যা স্পট আছে ঘুরতাম প্রত্যেকটা দিন, একদিন একটা করে স্পটে ঘুরতাম। তো ভালো, এরপরে চলতে থাকলো। একদিন এমন একটা সিচুয়েশন চলে আসলো যে আজকে তার দেখতে আসবে, হয়তো বিয়েই হয়ে যাবে। ওকে ফাইন।
এরপরে তাকে বলে দিলাম যে তুমি মানে আপুকে মানে তার সবচেয়ে কাছের মানুষ ছিল তার একটা ফুফাতো বোন রিমা আপা এবং তার ফুপি, মানে সে ওই বাড়িতেই বেশি থাকতো, পাশাপাশি একই বাড়ি আর কি। তো তাদেরকে খুব কাছের মানুষ মনে করতো আর কি। তো তাদেরকে বললাম যে আপু তুমি বলে দাও, কই আমি বলতে পারবো না, তুমি বলো। তো আমি সরাসরি ফুপিকে আর রিমা আপুকে বললে, মানে রিমা আপুকে ফোন দিয়ে বললাম যে আপু আমার তো নদীর সাথে বিয়ে হয়ে গেছে। তো মানে আমি জাস্ট এই বিয়ের কথাটা বললাম আর ফোনটা ভদ্রমহিলা কেটে দিচ্ছে, মানে আচ্ছা আর কিছু শোনার মানে হতভঙ্গ হয়ে গেছে, কি বলে এটা। ওকে ফাইন। এরপরে তো আর দেখতে আসলো না, মানে দেখতে আসছিল কিন্তু দেখায়নি যে না আমাদের মেয়ে তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো বিয়ে হয়ে গেছে জানাইলেন না কেন, মানে আমরা আসলাম, বললো যে না এটা তো হয়ে গেছে আমরা জানতাম না, আজকে জানতে পারলাম। তখন কিন্তু আদৌবদি কোনো বিয়ে হয়নি, মানে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। তো এরপরে প্রায় 3 মাস হয়ে গেল এইভাবে, আমিও যাচ্ছি না, ও তো আসে নাই, ওর পরে আর আসা না। আমি কিন্তু 3 মাসে আপনার সাথে যোগাযোগ করেনি, কারণ তখন কন্টিনিউয়াসলি যোগাযোগ ওই পরিবার থেকে না পরিবারের অভিভাবকরা যোগাযোগ করেনি, যেহেতু বিয়ে হয়ে গেছে, মানে মিথ্যা হলেও তো ওই মুহূর্তে তাদের কাছে সত্যি। হ্যাঁ ফোনে কথা হচ্ছে, আচ্ছা ফোনে জাস্ট। এরপরে একটা পর্যায়ে 3 মাস যখন হয়ে গেল, তখন জাস্ট আমার ইনকাম করার একটা ভালো রাস্তা, আমি ভালো ইনকাম পাচ্ছি, মোটামুটি 30-40 হাজার 50 হাজার টাকা ইনকাম করতেছি। আচ্ছা, ওই সময়টা 7 সালে কিন্তু অনেক টাকা। হ্যাঁ। তো এরপরে রাজস্বভাবে ছিলাম, একটা ফ্ল্যাট বাসা নিজে একাই নিয়ে থাকতেছি, আছি করে হবে। তো এরপরে আমাকে একটা সময় আসলো যে না ওই বাড়িতে যাইতেই হবে, আনতেই হবে। তার মানে এমন একটা সিচুয়েশন গুরু, ওই সময়টা সামনে 1 মাস আছে ঈদের, এই 1 মাস সময় আমাকে দিতেই হবে, যে কোনো পর্যায়ে আমাকে ওখানে 5 দিনের জন্য বাইরে যাওয়া যাবে না। তো আমি কি করব, এরপরে আমার এক কলিগ আছে, মানে কলিগ বলতে আমার কাজিন আছে, কাজিন ছিল সেই মিলন ফুয়াতো ভাই আমার। তাকে বললাম যে এক কাজ করো, তুমি একটু ঢাকায় আসো, আমি নদীকে নিয়ে আসি, তুমি নদীকে নিয়ে, আমি বাড়িতে আবার প্রাতিষ্ঠানিকভাবে বলতাম যে আমার একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, আমি বিয়ে ফেলছি বা বিয়ে তো করিনি, এটা বলি নাই বাড়িতে। তো এর মধ্যে বাড়িতে একটা সিচুয়েশন হয়ে গেল গুরু এমন, তো মানে আমার যে আন্টি, মানে আমার খালা, আমার মার ছোট, সেই আমার আম্মু আর আন্টি যখন ছোট ছিল, তারা ছোটবেলায় ঠিক করে রাখছে, 2 বোন কথা বলছে যে আমার যদি ছেলে হয় বা তোর যদি মেয়ে হয়, তোর মেয়ের সাথে আমার বিয়ে দিব, এমনটা আর কি। আপনার আপন খালা? আমার আপন খালা। আচ্ছা, তার মানে আপনারা যখন ছোট, আপনি যখন ছোট, তখন আপনার মা আমার জন্মের আগেই, আচ্ছা আপনার জন্মের আগেই আপনার মা খালারা আলোচনা ফেলেছে যে তোর যদি ছেলে মেয়ে, মানে আমাদের যেরকম হয় তাহলে বিয়ে দেবো আমরা। আচ্ছা, এটা আপনি জানতেন না? এটা জানতাম ছোটবেলায় জানতাম, পরে আমি লজ্জায় যাইনি হবে। এরপরে দীর্ঘদিন প্রায় 10 বছর 12 বছর ওদের সাথে কোনো কমিউনিকেশনই নাই। আচ্ছা, ওরা একটু যে কারণে বিষয়টা আপনি মাথায় ঘামাইনি, ওদের সাথে কোনো সম্পর্কের মানে ডেভেলপমেন্ট ছিল না আর কি। তেমন একটা পর্যায়ে, তো ওই সময়টা তো আমরা স্বাবলম্বী হয়ে গেছি, মানে 2007 সালে আমার বয়স গুরু 20, 21, 22 বছর হয়ে গেছে, 22 বছর। তো এই সময়টায় তো আমাকে বললো যে এক কাজ তুমি করো, মানে বাড়ি থেকে বলতেছে যে আমার খালাতো বোনটার নাম হচ্ছে মুক্তি, মানে তাই খুব সুন্দর একটা মেয়ে, সিমসাম, খুব ভালো, সবারই পছন্দনীয় একটা মেয়ে, পুরা ফ্যামিলি থাকে না গুরু কিছু, মানে ওই আন্টিটা কিরকম, ওই আন্টির 2টা মেয়ে, জাস্ট কোনো ছেলে নাই, আর হওয়ার পসিবিলিটি নয়, আর ভবিষ্যতে হবে না এমন। তো 2টা মেয়ে মোটামুটি বেশ ভালো আছে। আমি আমার বাবা মা আমাকে স্বাচ্ছন্দ্য, মানে খুব পছন্দ করে বা কথাগুলোও খুব মানতেছে, বাট মনে মনে তাদের ধারণা যদি এটা হতো, সেই মুক্তির সাথে যদি বিয়েটা হতো, তাহলে হয়তোবা স্ট্রেটলি বলি আমি, হয়তোবা মানে যে সম্পত্তিটা হয়তোবা 50-50 ভাগ পেতাম, বা আমার সন্তানটা। এটা কে ভাবছে? আপনার দিক থেকে? বাবা মা। আপনার বাবা মা ভাবছে? মানে আপনার খালার কি অনেক সহায় সম্পত্তি ছিল? মোটামুটি ছিল, যে কারণে আপনার মা বাবা ভাবছে যদি ইমনের সাথে মুক্তির বিয়ে হতো, তাহলে মোটামুটি সম্পত্তি ভাগাভাগি নিজেদের ভেতরে থাকতো। একটু মানে একটু আনছিল, বাট আমি যে বলতেছি যখন ফোন করেছে না আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি একটা মেয়েকে ভালোবাসি, তখন না ঠিক আছে তুমি যেটা ভালো মনে করে ওটা করো। বাট এই বলতেছে, বাট মনের যে গহীনের যে সেটা আপনি বুঝতে পারছি। বাট ফ্যামিলিগতভাবে প্রত্যেকটা মানুষই বলতেছে যে না তুমি মুক্তিকেই বিয়ে করো, মুক্তিকেই বিয়ে করো। তারাও পছন্দ করছে, চুজ করছে যে না ঠিক আছে, ভালো, খারাপ কি আর, মেয়েটা ভালো, মোটামুটি অর্থবিত্ত পাওয়া যাবে, কোনো প্রবলেম নেই, বিয়ে করো, ফ্যামিলিগতভাবে বলতেছে।
তো আমার কথা এটা, আমি একদিন নদীকে বলতেছি যে মানে এমন একটা সিচুয়েশন চলে আসলো যে না আমি এড়ানোর কোনো পথ নাই। আচ্ছা, মানে আপনাকে মুখ থেকেই বিয়ে করতে হবে? হ্যাঁ, এড়ানোর কোনো পথ নাই, এমনটা একটা সিচুয়েশন চলে, ফ্যামিলির সবাই এরকমটাই চাপ দিতেছে। আচ্ছা। তো আমি নদীকে বললাম যে এক কাজ, এমন তো হয়ে গেল, আসলে মনে হচ্ছে আমাকে এই ঘটনা, তো মনে হচ্ছে মুক্তিকেই বিয়ে করতে হচ্ছে। তো এমন একটা সময় গুরু, তো আমি তাকে ফোন করে বলতেছি যে এই ঘটনা, সে আমাকে কাঁদতেছে, মানে কেঁদে কেঁদে বললো। আমি আবার মাঝে মাঝে তাকে সঙ্গে বিভিন্ন ফিলিংস বা উদাসী কিছু কথা বলতাম যে আমার মনে চায় যে এমন একটা মেয়ে বিয়ে করি যে এতিম, কোনো বাবা নাই, মেয়ে নেই, খুবই অসহায় একটা মেয়ে, মানে আমার মনে মধ্যে ফিলিংস এরকম ছিল, বিয়ে করি। সে আমাকে ফোন করে বলতেছে তুমি ধরে নাও যে সেই ব্যক্তিটা, সেই এতিম মেয়েটা আমি, মানে সেই আমি নরসিংদী থেকে রংপুরে যাব, সেই এতিম মেয়েটাই মনে করো আমি, আমার কিচ্ছু নাই, জাস্ট আমাকে বিয়ে করো। আমি ঠিক আছে, আমি বুঝি, মানে অনুভূতিগুলো ফিলিংস এমন গুরু আমাকে আসলে, আমি কি বলবো আপনাকে, আমি বললাম না যে আমাকে যদি বলা হয় যে নাভানা টাওয়ারটা আপনাকে, আমরা বুঝতে পেরেছি, তবু আমি এতটা ফিলিংস আর কি। তো এরপরে তো আমি কয়েকদিন মানে 2-3 দিন ভাবার পরে বললাম যে না, এটা অসম্ভব, যেই মানুষটা আমার জন্য এটা করলো তাকে। আমার একটা প্রশ্ন করে, প্রশ্নটি এখন না করলে পরবর্তীতে মানে আমার মন থেকে হারিয়ে যেতে পারে, সেটি হচ্ছে যে আপনি নদীকে ফোন দিয়ে যে বললেন যে আমাকে মনে হয় মুক্তিকেই বিয়ে করতে হবে, এটা কি আপনি নদীকে বাজানোর জন্য বলেছিলেন, খ্যাপানোর জন্য বলেছিলেন, নাকি সত্যিই আপনি ওরকম ফিল করছিলেন? না না, এমন একটা সিচুয়েশন চলে আসছিল, ফ্যামিলির সবাই বলতেছে তুমি ওইখানে যাও, এটা একটা ছিল, কিন্তু আমি তো নীতিগত অটল, বাট আমি জাস্ট একটু শোনার জন্য যে কি বলে। আচ্ছা, আমি সেটাই কিন্তু আপনাকে প্রশ্ন করেছি, আপনি নদীকে কেন বলেছিলেন যে নদীর কাছ থেকে একটু মানে ফিডব্যাক পাওয়ার জন্য যে ও কি বলে, কিন্তু আপনার মূল উদ্দেশ্য তো বিন্দুমাত্র। আচ্ছা, কারণ এই ক্ষেত্রে কিন্তু শ্রোতারা অনেক কিছু আপনার সম্পর্কে ভুল বুঝতেই পারে, যে মেয়েটি নিজের গলার হার বিক্রি করে দেয় সেই মেয়েটিকে আপনি এখন বলছেন যে হয়তো আমার আরেকজনকে বিয়ে করতেই হতে পারে। ঠিক আছে, তারপরে কি হলো? তারপর হচ্ছে সিচুয়েশনটা এমন চলে আসলো, ওদের বাড়ি থেকে বলতে, আর এই বিষয় কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কেউ জানতেছে না, মানে ওই বাড়িতে কেউ জানতেছে না। এর মধ্যে প্রশ্ন উঠে আসলো যে জামাই বিয়ে হয়ে গেছে, 3 মাস হয়ে গেল বা 4 মাস হয়ে গেছে, আসে না কেন? তো এই মুহূর্তে ওইখানে আর রাখাটা মানে পসিবল হচ্ছিল না। তো আমার কাজিনকে বললাম যে এক কাজ, বাবা মাকে বললাম যে না, কোনো পর্যায়ে এটা হবে না, আমি নদীকেই বিয়ে করব। তো বাবা মা এমন গুরু, প্রত্যেকটা বাবা মা সন্তানকে ভালোবাসে, এটা ঠিক আছে, বাট যেই সন্তানটা একটু বাবা মাকে মানে একটু ভালো ইনকাম করতে পারে, সেই বাবা মা সেই সন্তানকে একটু ভালো চোখে দেখে, মানে এটা অবভিয়াসলি মানতে হবে গুরু, মানে কঠিন বাস্তব, এটা অবভিয়াসলি প্রত্যেকটা বাবা মাই সন্তানকে ভালোবাসে। এটা শুনতে হয়তো ভালো লাগবে না, শুনতে হয়তো অনেকের কাছে শ্রুতিমধুর লাগছে না, ভালো ইনকাম করে। এটা শুধু বাবা মার ক্ষেত্রে না, এটি সমাজের একটি খুব নিদারুণ কঠিন চরিত্র, যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে টাকাকে, আসলে টাকা দিয়ে অনেক কিছু বিচার করে ফেলে। এবং এটি বাবা মার ক্ষেত্রে না, এটি আপনি যদি সংসারে আপনার ইনপুট অর্থাৎ অর্থ দিয়ে যদি আপনার যোগান দেওয়াটা বেশি হয়, তাহলে কোনো না কোনোভাবে আপনার ভূমিকাটাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপর বাবা মা অবভিয়াসলি তাদেরকে থ্যাঙ্কস যে আমার কথাটা শুনতেছে ভালোভাবে, আমি যাই বলতেছি মানতেছি তারা, ওকে ফাইন, মেনে নেবে। আমি কাজিনকে বললাম যে তুমি আসো, তো আমি নিয়ে আসি নদীকে। তো তারপর হচ্ছে কাজিনও চলে আসলো, তারপর হচ্ছে আমি নদীকে নিয়ে আসলাম, গিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে। নদীকে কোথায় নিয়ে আসলেন আপনি? ঢাকায় নিয়ে আসলাম, আমি যে মেসে থাকতাম, মানে আমার যে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, মানে আপনার শ্বশুর বাড়ি কিন্তু জানে ইমন তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এবং নদী জানে যে আপনাদের কিন্তু কোনো আসলে স্বামী স্ত্রী সম্পর্ক না। আমি নিয়ে আসলাম, নিয়ে এসে উঠালাম ম্যাচে, আমাদের ম্যাচে মালিকটা ভালো ছিল বলে যে। আপনাদের ভয় লাগেনি তখন, মানে নিজের মনের কাছে সংকোচ বোধ যে একটা পাপ কাজ করছি? আমরা জানি হাজবেন্ড ওয়াইফ আমরা না, কিন্তু সমাজের চোখে কিংবা শ্বশুর শাশুড়ির চোখে আমরা একটা ভাব নিচ্ছি যে আমরা স্বামী স্ত্রী, মানে ভালোবাসার অনুভূতির কাছে তো আসলে তখন কোনো বোধ কাজ করে না কোনো। কিন্তু আপনি কি মনে করে থাকেন? আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আসি, আগাই। তারপরে তো যথারীতি মিলন আসলো ঢাকায়। এরপরে আমি ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে সরাসরি এই যে বিমানবন্দর ইয়ার মানে স্টেশনে টিকিট করে উঠাই দিলাম মিলনকে, যে তুমি নিয়ে যাও। তা আমি হয়তো বা 20-25 দিন আছে ঈদের, তা আমি 25 দিন পরে আসবো, তুমি নিয়ে যাও। তো মিলনটা এমন ছিল, মানে তাকে যদি বলতাম যে তুমি আজকে রাতেই তোমাকে এখানে যাইতে হবে, সে যদি পাকা থাকতো মনে হয়
কোথায় পাঠিয়ে দিলেন? বাড়িতে, আমার গ্রামের বাড়িতে। আমার মানে আপনি নদীকে পাঠিয়ে দিলেন আমার বাড়িতে, গ্রামের বাড়িতে? হ্যাঁ। তখন পর্যন্ত তো আপনাদের বিয়ে হয়নি? কিছুই হয়নি। তাহলে কি কি পরিচয় পাঠালেন? আহ, আমার বউ, সেটাও তো না, কারণ বাড়িতে তো আপনি বউর কিছু কথা না। বলেননি। বাড়িতে আমি বউর কথা কি বলিনি। হিসাবে পাঠালেন? কোনো কিছুই না, জাস্ট মিলনটাকে? মিলনটা আমার ফুয়াতো ভাই। আচ্ছা, সে মিলনের কাছে আপনি পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? এই পরিচয়টা না, কি, এটা নামটা কি? হচ্ছে বাড়ি থেকে বলে নিয়ে আসছি যে আমি নদীকে পাঠাচ্ছি, নদীকে নিয়ে যাও। তা আমি মানে বাড়িতে কি জানছে, কে আসছে? বাড়িতে নদীটা কে? জানছে, মানে যে বাড়িতে প্রাতিষ্ঠানিক ভাবে না জানলেও সবাই জানে যে নদী নামে একটা মেয়েকে, মেয়ের সাথে সম্পর্ক আছে, যে মেয়েটি আসছে পছন্দ করবে। হ্যাঁ, ইমন আসবে, আসলেই বিয়ে হবে আমাদের এখানে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে একটু ছোট্ট বিরতি নেব। তার মানে কি একটা পরিস্থিতি যে আপনার শ্বশুর বাড়িতে অর্থাৎ নদীর বাড়িতে জানে যে নদী এবং ইমনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আর কেউ জানে না যে তাদের বিয়ে হয়েছে, কারণ আপনার বাড়িতে জানে আপনার সাথে নদীর সম্পর্ক। মানে দুই পরিবারই কিন্তু একটা ভেজাল চলছে, এবং সেটা শুধুমাত্র আপনাদের এই ভালোবাসার কিছু সিদ্ধান্তের কারণে, গোপনীয়তার কারণে। আমরা শুনবো অনুষ্ঠানের বাকি অংশ, এবং আমার কাছে মনে হয় যে আরো অনেক কিছু আমরা জানতে পারবো, যেগুলো হয়তো আমাদেরকে অনেক কিছু বোঝাতে সাহায্য করবে, যে আসলে ভালোবাসার ক্ষেত্রে কখন কোন বিষয়টি ঠিকভাবে দেখা উচিত, বোঝা উচিত, এবং তার প্রকাশ করা উচিত। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন। ভালোবাসার বাংলাদেশকে নিয়ে, ইমনকে নিয়ে, নদীকে নিয়ে, তাদের মহাকাব্য নিয়ে, অবশ্যই ভালোবাসার মহাকাব্য নিয়ে ফিরে আসছি একটু পরে, ছোট্ট একটি বিরতির পর। ভালোবাসার বাংলাদেশ ছিলাম গল্পে, চলে যাব গুরুর কাছে। গুরুর কাছে তো তুমি চলে আসলে, বাট আমি একটু শ্রোতাদের কাছে যেতে চাই, বলতে চাই facebook.com/iloveDhakaFM, এটি কিন্তু ভুলবেন না। এখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দেওয়া আছে, সেই পোস্টটি চাইলে, যদি আপনার মন চায়, যদি খুব বেশি ক্ষতি না হয়, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আজকে যে অতিথি তার ভালোবাসার কথা বলছে, সেই তথ্যটি, সেই ভালোবাসা মহাকাব্যটি হয়তো অন্য কারো জীবনকে পাল্টে দিতে পারে। তাই যদি আপনার একটি শেয়ার একটি মানুষের ভালোবাসা জীবন পরিবর্তন হয়ে যায়, সে যদি তার ভালোবাসাকে বুঝতে পারে, শিখতে পারে, মন্দ কিসের। তাই facebook.com/iloveDhakaFM, এখানে যে পোস্টটি দেওয়া আছে, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সেই সাথে কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, কারণ অনুষ্ঠানের একটি শেষে পূর্ণতা অবশ্যই চেষ্টা করবে আপনাদের কমেন্টসগুলো যত বেশি পড়া যায় তত বেশি করতে, কারণ গতবারে কমেন্টস না পড়ার কারণে বদ্দার পার্টি মুচকে গিয়েছিল, তো এবার নিঃসন্দেহ সে রিস্ক নিতে চাইবে না। সম্ভব না। আমরা আবার ফিরে যেতে চাইছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে, যেখানে আমরা কথা বলছিলাম আমাদের আজকের স্টুডিওতে রংপুর থেকে আসা বন্ধু ইমাম হোসেন ইমনের সাথে, এবং যেখানে শুনছিলাম এমন একটি অবস্থায় যেখানে মোটামুটি ভালোবাসার একটি সংকটপূর্ণ পরিবেশ পরিস্থিতি ঘন হয়ে গেছে ভালোবাসার আবহাওয়াতে, যেখানে নদীর পরিবার জানে যে নদী এবং ইমন বিবাহিত, কিন্তু ইমনের পরিবার জানে যে বিয়ে হবে। মানে এই যে একজন জানে বিবাহিত, 3 মাস হয়ে গেছে, জামাই কেন আসছে না, আর একদিকে জানছে যে মেয়েটি আসছে হয়তো তার সাথে বিয়ে হবে। তারপরে কি হলো, এত মিথ্যার পরে কি হলো, সেই সত্য ঘটনাগুলো আমরা জানতে চাই। ইমন। থ্যাঙ্কস গুরু। হ্যাঁ, বলুন। এরপরে যথারীতি মিলন নিয়ে গেল ট্রেনে করে, ট্রেনে চলে গেল তারা বাড়িতে। তা আমি এবং নদীও গেল একসাথে, তারাই গেল। আমি তাকে বুঝালাম যে আমার একটু প্রবলেম, তো আমি আসছি, ঈদেই বিয়ে করবো আমাদের। তো এরপরে স্বাভাবিক নিয়মে আমি তো আমার কর্মস্থলে গেলাম। তো সেখানে 25 দিন মতো ছিলাম। ঈদের কয়েকদিন আগে আমার ব্যারিস্টার ভাই সহ গেলাম বাসায়। তো যাচ্ছি, খুব ভালো ফিলিংস, বিয়ে হবে। হ্যাঁ, ড্রিমল্যান্ড বাসে গেছি, এসি বাসে যাচ্ছিলাম, খুব ভালো একটা মোমেন্ট। গিয়ে ঈদের 3 দিন পরে ঈদ, তো বিয়ে হবে, সবাই খুব খুশি, মেয়েটা দেখেও সবাই খুশি, মানে সুন্দরের পূজারি দুনিয়ার সবাই গুরু। তো এরপরে হচ্ছে যথারীতি বিয়ে হবে, বাট গ্রামের বাড়িতে না, মানে কিছু মোল্লারা আছে যারা শুধু জটলা বেঁধে থাকে, মানে যারা শুধু পাকাবে, মানে জটলা পাকাবে, যে মেয়ে আসছে এতদিন আগে, এখন হুট করে এইভাবে বিয়ে করা যায় কিনা, বা বিয়ে করাইলে পরে আবার শ্বশুরবাড়ির মানে লোক কোনো মামলা টামলা করে কিনা, বা আমাদের মেয়ে উঠায় নিয়ে গেছে, এরকম একটা বোঝানোর চেষ্টা করলাম। তো কয়েকজন একটু অন্যরকম মনোভাব নিল, আবার সিনিয়র যারা ছিল তারা সবকিছু বুঝে না, সমস্যা নেই করো। তো বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল। আচ্ছা, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বিয়ে হলো, মেয়ের পরিবার কোথায়? মেয়ের পরিবার তো বলে দিছি আমি। না, বিয়েতে মেয়ের পরিবার কোথায়? কারণ মেয়ের পরিবার জানে বিয়ে হয়ে গেছে 3-4 মাস হলো, কিন্তু ছেলের পরিবারের কাছে তো নতুন বিয়ে হলো। তো সেখানে ছেলের পরিবার মেয়ের পরিবারকে জানতে চাইবে না, দেখতে চাইবে না, মানে এখানে মেয়ের পরিবার কোথায়? মেয়ের পরিবার গুরু, আমি এখানে একটু মিথ্যার আশ্রয় নিয়েছি। সেটাই, মিথ্যাটাই তো জানতে চাইছি। আমাদের কাবিন হয়ে গেছিল, বিয়েটা হয় নাই,
কাবিন তো বিয়ের নাম, বিয়ের মতো। কাকে বলেছেন? এটা আমাদের মানে বলছি সবাই সমাজে যারা আছে, মানে আপনার পরিবারও জানে? হ্যাঁ মানে পরিবারেও জানে না, ওইভাবে বলিনি তো, বললাম বলি নেই পরিবারকে, তো বলি নেই যে বিয়ে হয়ে গেছে। তাহলে পরিবারকে কি বলেছেন? মানে পরিবারে বলতাম যে না বিয়ে হয়নি, আমি গেলে পরে বিয়ে হবে। হ্যাঁ, যখন পরিবার আপনাদের বিয়ে দিল, হ্যাঁ। মানে আপনি যখন রংপুরে গেলেন, যখন বিয়ে হলো, তখন তো আপনার বাবা মা মেয়ের বাবা মাকে দেখতে চায়নি যে বিয়ে দিচ্ছি তো এখন মেয়ের বাবা মা কথা মানে ওই মোমেন্টে তো ওই বাড়িতে বলা হয়ে গেছে যে বিয়ে হয়ে গেছে। এখন যদি কোন বাড়িতে? শ্বশুর বাড়িতে। আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ। সেটা আপনি বলেছেন। আপনার বাবা মার কাছে কি বলেছেন? তারা দেখতে চায়নি? তারা মানে আজকে আমি বিয়ে করতে যখন যাব, তা আমার বাবা মা তো অবশ্যই দেখতে আমাদের চায়। বাড়িতেই বিয়ে করো। সেটাই বলছি, কিন্তু আমার বাবা মা তো আমার শ্বশুর শাশুড়িকে দেখতে যাবেন, মানে আমার মেয়ের মানে আমার বউয়ের হচ্ছে আত্মীয় স্বজনকে দেখতে যাবে, তা আপনার বাবা মা দেখতে চায়নি? না না, ওই মুহূর্তে বলছে যে না মানে বলে দিছি। আর এই মুহূর্তে ওই নরসিংদী থেকে রংপুরে আসাটা মানে ওখানেও একটা ৯-৬ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টাফ। একটা ৯-৬ করতে হয়েছে জানি সত্য ঘটনাটা আপনার শ্বশুর শাশুড়ির কাছে না যায়। হ্যাঁ, কারণ না যদি পৌঁছাবে আপনার শ্বশুর শাশুড়ি জানতো যে আজকে বিয়ে, তাহলে প্রথম প্রশ্ন করতো আবার বিয়ে কিসের, বিয়ে তো হয়ে গেছে। তো এই ৯-৬টা আপনারা করেছেন। এটাই মানে এটা ধামাচাপা দেওয়ার জন্যই তো বিয়েটা তো আমরা আগেই তো অন্যায়টা আগেই করছি, বিয়ে না হওয়াতেই বলে ওই বিষয়টা পরিষ্কার মানে করলাম শ্রোতাদের কাছে যে একটা ৯-৬ ছিল। তো তাই বিয়ে হয়ে গেল খুব সুন্দরভাবে, স্বাভাবিকভাবেই হয়ে গেল বিয়ে। বিয়ের পরে তো ঈদের কয়েকদিন পরে, প্রায় 8-10 দিন পরে লম্বা ছুটি, তখন তো নিজের আন্ডারে চলতেছে, কোনো প্রবলেম নেই। তো 10 দিন পরে মনে হয় আসলাম আবার ঢাকায়। ভালো লাগতেছিল না, ভালো লাগে না, নতুন বউ রেখে আসছি, ভালো লাগে না। তো তারপর হচ্ছে একটা পর্যায়ে ওই আমি যেই দোকানটাতে ছিলাম তার অংশীদারিত্ব ছিল আরেকজন, তার সাথে আমার সাথে একটু মানে বনিবনাটা কম হচ্ছিল। তো বললাম ঠিক আছে ভাইয়া, তো আপনি আপনার মতো করে থাকেন, তো আমি প্রিপারেশন নিচ্ছি, আমি যেহেতু নতুন বিয়ে করছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ঢাকা শহরটা পড়তে কেমন একটু অনীহা আসছে। তো আমি বাট কিছুদিন সময় আমি গ্রামে কাটায় আসি। আচ্ছা। বাট আমি যদি মানে এক কথা হচ্ছে রাজ্যের মন্ত্রী চেয়ে প্রাচ্যের মুখ্যমন্ত্রীও বড় যেমন মনে করে, তাই মনে করি আমি আমারটা আমার মতো করে গোছাই। হয়তো এমনটা হবে না, যাই যতটুকুই হয়। তো ঢাকা আসলাম, ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম যে ভাইয়া কি করা যায়। তো বললো যে যাইতে চাস যা, ঢাকা বাড়িতে যা, যদি ব্যবসা করতে পারিস ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, করবি। তো যথারীতি গেলাম আমাদের বাড়ির রংপুরেই মানে ওখানেই গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি আমাদের উপজেলা যে কাউনিয়া, সেখানে আমি একটা মোবাইল টেলিকমের দোকান দিলাম, পাশাপাশি মোবাইল সার্ভিসিং। তো স্বাভাবিক নিয়মেই 2008 থেকে 11 সাল পর্যন্ত সব ভালোভাবেই চলতেছিল, ভালোভাবেই চলতেছিল। আচ্ছা, পাস্ট টেন্স। হ্যাঁ ছিল। এর মধ্যে এইগুলো তো ব্যবসা করতেছি, তখন আমার আসলেই মানে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি মনে করি গুরু, ছেলেদের বিয়েটা 22 থেকে 28-এর মধ্যে করতে হয়। বাট অনেকের ধারণা অনেক মতই হতে পারে। অনেক মনীষীর জীবনী পড়ছি আমি, এই 22 থেকে 25, 28। আপনি কি নিজেদেরকে মনীষীর মতো? না, আমি সেরকম মনে করি না, বিজ্ঞ লোকদের অনুসরণ করি, করতে সমস্যা নেই। আচ্ছা, অনুসরণ করতে দ্বিধা নেই। তো এমনটাই, মানে আগে করলে পস্তাতে হবে, পরে করলে পস্তাতে হবে। দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, একেবারেই খাওয়া সেটাই। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু এটা, হ্যাঁ এটাই। তো এরপর হচ্ছে স্বাভাবিক নিয়মে তো আছি, তো অল্প বয়সী ইয়াং মানুষ, ব্যবসা করতেছি, ভালো চলতেছি, সবার কাছেই মোটামুটি সম্মানযোগ্য পাত্র। তো এরপর টেলিকম আমার মানে যে দোকানটা ছিল, এটা খুব একটা ভালো একটা পয়েন্টে, সকল লোক ওখানে যাইতেই হবে এক কথায়। তো অনেক লোক আসছে, অনেক লোক যাচ্ছেই। এর মধ্যে আমি মানে পরেরটা আগে বলি, পরে যেটা আবিষ্কার করছি, মানে এই বিষয়টা এমন হয়েছিল, একটা মেয়ে আসছে হুট করেই ঢাকা থেকে, একেবারে অনেক মানে মেয়েটা একেবারে অনেক আল্ট্রা মডার্ন। আচ্ছা, মানে একেবারে আল্ট্রা আধুনিক একজন মেয়ে, অনেক হাইট, অনেক ফ্যাশন একজন মেয়ে। তো এটা হচ্ছে ঢাকার প্রাইভেট একটা ইউনিভার্সিটি পড়াশোনা করে। আচ্ছা। তো ভদ্র মেয়ে গিয়ে বলতেছে ভাইয়া একটা ফোনটা দেন তো, মাইক্রোফোনের সামনে মুখটা রাখেন। হ্যাঁ, একটা ফোনটা দেন তো। তো বললাম যে কেন, ফোন দেবো। তো ফোন তো এখানে ফোন ফ্যাক্স নয়, তো পার্সোনাল আছে, নেন। পার্সোনাল ফোনটা দিলাম, সে ফোনটা দিল, মানে তার মনে হচ্ছে কোনো ব্যাগে ফোন ছিল তার। আচ্ছা, তার ফোনটা পাচ্ছিল না, এই জন্য খুঁজে পাওয়ার জন্য ফোন, যার ফোনটা মানে সাইলেন্স ছিল, খুঁজে পাইনি, আর ফোন দিল, খুঁজে পাইনি। তারপরে সেই মেয়েটা চলে গেল। আমি বাট এই কথাটা পরে আবিষ্কার করছি গুরু, অনেক পরে। তো
তো এর মধ্যেই তার ফোনেতে কিন্তু ফোন গেছে, বাট সাইলেন্ট ছিল, বুঝে নাই। অনেকক্ষণ পরে ফোন আমার এখানে কল দিছে, বাট আমি যখন আমাকে কল দিছে তখন আমিও বুঝি নাই আচ্ছা যে বিষয়টা এরকম। তো এরপরে হচ্ছে এই আমি আবার ফোন দিলাম যে কি ব্যাপার, মানে ফোন দিয়েছিলেন আপনি মনে হচ্ছে। তো বললো যে ফোন দিব কেন, আপনি কোন লাটের বাট, মানে এরকম করে বললো আচ্ছা যে আপনি কোন লাটের বাট, আপনাকে ফোন দিব না। আমি কেন, ফোন আসছিল, আপনি কোনখানে জমিদার, এরকম করে বললো আর কি, অনেক বাজে ভাবেই বললো। তো আমি আবার ফোনটা মানে রিপ্লাই করলাম, ব্যাক করে আমি মানে খেয়াল আসে নাই আমার, মানে আমি যে কথাটা বললাম যে এটা হলো ঢাকার আল্ট্রা একটা মডার্ন মেয়ে, সেটা আমি অনেক দিন পরে, প্রায় 3 মাস পরে এটা আবিষ্কার করছি যে মেয়েটার বিষয়টা এরকম। তো এরপরে হচ্ছে আমি জানতাম না যে সেই মেয়েটা এটা। তো ফোন দিয়ে বললাম যে কি ব্যাপার, আপনি মানে এমনটা করলেন কেন, আপনার ফোনটা আমার এখানে আসছিল। আমি একটু বলে রাখি গুরু, আমার গত কয়েকদিন আগে আমার ফোনে একটা SMS আসছে, ব্লাইন্ড SMS। আমি ফোন দিয়েছি একটা মানুষকে, সেই ধরছে একটা ফোন মেয়ে। তো ফোনটা মেয়ে ধরার পরে, ফোনটা এই কয়েক সেকেন্ড কথা বলার পর আমি আতলামো বাদ দিয়ে আপনার নাম্বারটা, মানে আপনি কে, পরিচয়টা দিন। সে বললো ফোনটা তার মানে হাজব্যান্ড না কি জন্য ফোনটা ধরে বললো যে এটা সেটা, তুই মেয়ের সঙ্গে ফোন করতে চাচ্ছিস, মেয়ের নাম্বার পেলে কথা বলতে হয়, মানে বিভিন্ন কথা আমরা গল্পে সিরিয়াল মেইনটেইন করি আসলে, না উল্টাপাল্টা। ওকে গুরু, তো এরপরে গুরু আমার সাহস ছিল একটা যে আমি তো 2 নাম্বারই করতেছি না, সেই ফোনটা তো ফ্লাইং SMS তো আমার এখানে আসছে। তো সে আমাকে ডিভি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, সিআইডি দেখাচ্ছে। আপনি যখন দোকানে মেটি আসে, না এটা জাস্ট কয়েকদিন আগের আপনি কথা, ওই সিরিয়ালটা মেইনটেইন করুন, ওকে? তা না হলে আসলে গল্প আমরা হারিয়ে ফেলবো। আপনি কি বলছেন? এখন বিষয়টা হচ্ছে, তারপরে মেয়েটাকে তো বললাম যে আমি তো ওইভাবে বলি নাই। তারপর হচ্ছে আমি মেয়েটাকে যখন বললাম যে আমি তো আপনার এখান থেকে ফোন আসছিল, মেয়েটা আমার সঙ্গে আরো রাফ বিহেভ শুরু করলো যে না আপনি তো বাজে বলতেছেন, এটা সেটা অনেক কিছুই। পরদিন বিকালে আমার সবটা বন্ধ ছিল, আমি বাজারে যাওয়ার পথে একটা ব্রিজ কালভার্টে বসে সন্ধ্যায় গুদুলের আকাশ খুব ভালো লাগতেছিল। এর মধ্যে যে মেয়েটা বাজে বিহেভ করলো, আমি ওকে ফোন করে বললাম যে একটু ভদ্রতা শিখেন। পরের দিন? হ্যাঁ, পরদিন। কিন্তু তখন আপনি জানেন না যে মেয়েটা, সেই মেয়েটা দোকানে এসেছিল, সেই মেয়েটা বুঝতে পারেনি তখন। ভদ্রতা শিখেন, ভদ্রতা জানেন। ভদ্রতা না জানলে আপনি তো ওটা মনে হচ্ছে কথা শুনে একটা ভালো ফ্যামিলির সন্তান, তা আপনি আমার সাথে যে এরকম রাফ বিহেভটা করলেন, এটা কেন করছেন, মানে এটা কেন, মানে বলার পরে অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতো তার সঙ্গে কথা বললাম, সে একটা উত্তরও দেয়নি। উত্তর না দেওয়ার পরে সে আমাকে ফোন দিয়ে আবার বললো তুই কোন জায়গার জমিদার, তুই করে বললো। আমি বললাম হোয়াট ইজ দিস, আপনি একটা মেয়ে, আমি একটা ছেলে, বাট আপনি আমাকে এইভাবে বললেন কেন, মানে কি প্রবলেমটা কি? তো আমাকে জিজ্ঞেস করলো আপনার বাড়িটা কোথায়। আমি বললাম আমার বাড়ি যেখানে আছে না সেখানেই, আপনার প্রবলেমটা কি, আমার বাড়ি কিনবেন আপনি? বললো কোথায়? আমি বললাম ধরেন ঢাকায়। ঢাকায়, ঠিক আছে। তো এই মেয়েটা বললো কি যে, আমি বললাম আপনি কি করেন? ও বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ভালো কথা, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে। ঢাকা ইউনিভার্সিটিতে? নাকি ঢাকার কোন ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় থাকেন? বললো রোকেয়া হলে থাকি। আচ্ছা, রোকেয়া হলে কত নম্বর রুমে? বললো 302 নম্বর রুমে। বাট গুরু, আমার জীবনে আমি প্রত্যেকটা জায়গায় কোথাও ব্যর্থ হইনি, মানে আমি যেখানে হাত দিয়েছি আমার কোনো না কোনো লোক পেয়ে গেছি, আমি যেভাবেই হোক। তো এরপরে আমার একটা জুনিয়র ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটি, বললাম যে ভাইয়া তো এই ঘটনা, একটা মেয়ের সাথে রাব বিহেভ হয়েছে, মেয়েটা আমার রোকে হলে বলতেছে থাকে, তুমি একটু দেখো তো, রুম নাম্বারটাই দিলাম SMS করে। তো সে আবার মানে ভালোভাবেই খুঁজলো, মানে না, দেখলো যে না, হওয়ার কথা ওঠে না, কারণ কোনো মেয়ে কখনো এভাবে তার পরিচয় অপরিচিত ছেলের কাছে বলবে না। ওকে ফাইন, আমি তো গুরু একবার বলে ফেলছি, কিন্তু আমি মানে আমি তো ঢাকা, আমি কিন্তু বলে ফেলছি একটা, এই মিথ্যা কথাটা জাস্ট আমি বলছি। তো বললাম, এরপরে তো মেয়েটাকে খুঁজে পাইলো না পাওয়ার কারণে আমি বললাম যে আপনি যে ভুল তথ্যটা দিলেন, তো এটার সীমারেখাটা কি, মানে এটা কেন করলেন? তো বললো ঠিক আছে, আমি ভুল তথ্য দিই নেই, তো আপনি এক কাজ করেন, আসেন মধুর ক্যান্টিনে আসেন, বসেন, আমার সাথে মিট করি। ওকে ফাইন, মেয়েটা বললো। তো আমি বললাম আমি কিন্তু গুরু গ্রামের বাড়িতে। আমি বললাম ঠিক আছে, বসবো, কোথায় ডাকেন, যেখানে সেখানে যাব।
তো মধুর ক্যান্টিনে সময় দিয়ে মধুর ক্যান্টিনে সে আমার সঙ্গে দেখা করবে না, মানে আমি তো আমার লোক পাঠাচ্ছি, তো মানে আমার যে লোকগুলো পাঠাচ্ছি তারা আবার বিভিন্নভাবে পাওয়ারফুল, তো দেখা করবে না, নাই সেটাও মিস করলো। তোর একটা পর্যায়ে আমার সাথে সে মানে আমি যেটা পরে আবাস করে করছি, সে আমাকে খুব বিগ্রাতো, মানে খুব তুই তোকারি এটা সেটা করে আমাকে খুব রাগান্বিত করার চেষ্টা করতো। এমন একটা পর্যায়ে প্রায় মানে 18 দিন চলে গেল, মানে সে প্রত্যেক এক মেয়ের সাথে কথা হচ্ছে, এক মেয়ের সঙ্গে কথা হচ্ছে। আপনার এত কিউরিওসিটি কেন, এত কৌতূহল কেন? মানে সে আমাকে তুই করে বলতেছে, মানে এটা আপনার মানাচ্ছে না, না আপনার ভালো লাগছে না, মানে কারণ যেই ছেলে কখনো ভালোবাসি এই কথা বলেনি, হার মানতে চায়নি, ভালোবাসি না আমি বলে, তো কোনো মেয়ের কাছ থেকে তুই করতেছিস কেন? আর হচ্ছে কি গুরু আসলে মানে নিজ থেকে আমি বলি, স্বীকার করি অপকটে, এই বাহাদুরিত্ব দেখাচ্ছি আর কি আমি, জাস্ট এটা। আপনার বাহাদুরিত্ব যদি দেখাতেন তাহলে আপনার বাড়ির ঠিকানা সত্য বলতেন, তো আপনি তো বাহাদুরিত্ব দেখান নাই। হ্যাঁ, মানে আমি তো ভুল বলে ফেলছি। এখন যদি আমি ওখানে সত্য কথাটা তথ্যটা বলে দেই, সেখানে কিন্তু আরো মানে আমি নিজেও লায়ার হয়ে গেলাম। তো এটা করছি আমি, সেটা জাস্ট আমি তো লোক পাঠাচ্ছি, মধুর ক্যান্টিনে লোক পাঠাচ্ছি নাই। এরপরে গুরু যথারীতি চলে আসতেছে, কথা হচ্ছে 18 দিন কথা হওয়ার পরে মেয়েটা আমার এক মানে ভাই আছে, আমার ফুয়াতো ভাই, তার নাম সোহেল, সে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো তাকে বললাম যে কাজ সোহেল, এই মেয়েটার সঙ্গে রাব বিহেভ হচ্ছে, তো কী কী করা যায়? তো মেয়েটা বলছে যে ওই এর মধ্যে আমার মেয়েটা কথা বলছিল গুরু, যে কথা বলতেছে কি আপনি মেরিট পারসন আনমেরিট। তা আমি আসলে বলছি যে কেন, কি মনে হয় আনমেরিট বলেছিলেন, কি মনে হয় আপনার? তাই মেয়েটা বলতেছে যে কথা শুনে তো মনে হচ্ছে আনমেরিট। আপনি কি বলেছেন? হ্যাঁ আমি বলছি যে ধরে নেন, বাস আমি কিন্তু ওইভাবে বলি, এইখানেও মিথ্যা আশ্রয়। তো আসলে এরপরে একটা পর্যায়ে গুরু সে প্রচুর ফোন করা শুরু করলো, মানে প্রচুর আমাকে ফোন দিচ্ছে, মানে তার ধারণা আমি অনেক পাওয়ারফুল একজন মানুষ, মানে আমি ইচ্ছা করলে সবকিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। আপনিও মজা পাচ্ছিলেন, মানে জাস্ট অস্বীকার করবেন, ফান, আপনিও মজা পাচ্ছেন, ফুললি সবকিছুই ফান গুরু। আমি লুক পাঠাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি রোকে। আপনার বউ জানতো, নদী জানতো? না কিছুই জানতেছে না। তো হুট করে একদিন শবে বরাতের রাত মেয়েটার সঙ্গে কথা হচ্ছিল, নামাজ শেষ করে আমি হয়তো 12টা-1টা বাজবে। তো এর মধ্যে কিছু কিছু গুরু আমার মানে কিছু প্রজেক্ট আছে যেটা আসলে রাত জেগে থাকতে হয়, মানে দেখতে হয়, বা অনেক সময় যেটা আমরা বুঝলাম রাত জাগতে হয়, রাত জেগে থাকতে হয়, বাইরে বের হতে হয়, বা ওই হিসাবে আমার যদি সারা রাতে আমি ফোনে কথা বলি কোনো প্রবলেম নেই আমার, মানে কেউ ধরতে পারবে না, বসতে পারবে না, বলতে পারবে না। তো মোটামুটি কথা হচ্ছে, রাতেও কথা হচ্ছে। তেমন এক পর্যায়ে ওই মেয়েটার সাথে মানে একদিন আমার ওয়াইফ টের পেয়ে গেল যে আমি ফোনে কথা বলতেছি একটা মেয়ের সাথে। আমি এতটাই সিরিয়াস না, মানে খুবই আমি এতটাই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছি না যে না কথা বলতেই হবে বা এরকম একটা বিষয়। তো আমার ভাই ছিল সোহেল, সে বললো যে ভাই কোনো সমস্যা নাই, এমনি ফান করার জন্য কথা বললো, সিরিয়াসলি কোনো কিছুই না। তো সোহেলও কথা বললো এমনি জাস্ট ওকে দেখানোর জন্য, আর নিজে আসলে বাহাদুরিত্ব করার মাঝে যে কোনো সুখ নাই, সেটা ফিলিংসটা পরে পাইছি আমি। তো এরপর বউয়ের কাছে ধরা খেয়ে গেলাম, মানে সরাসরি সে বুঝতে পারলো যে আমি ফোনে কথা বলতেছি। তো এর মধ্যেই সে খুব মন খারাপ হয়ে গেছে তার, এটা কেন হইলো, আমার সারা জীবনে সব কিছু বৃথা, এটা সেটা, মানে ফ্যামিলির মধ্যে ফুললি একটা অশান্তি চলে আসলো, মানে এত অশান্তি, কঠিন অশান্তি। তো তারপরে বললাম যে এক কাজ, মানে যা হওয়ার হয়েছে তুমি জাস্ট আমাকে ভুল বুঝো না, জাস্ট একটু ফান, আমি সিরিয়াসলি নয়, আমি ওরকম ইয়েটা নয় আর কি। তো এর মধ্যে করে আমার অনেক ফোন আসতো, মানে আমি আমার রিলেটিভ যারা আছে মানে মোটামুটি তাদের সাথে এখনো মোটামুটি যোগাযোগ করার চেষ্টা করি, হ্যাঁ ভাই কেমন আছেন, ইয়েস নো ভেরি করে, মানে জাস্ট এতটুকুই চেষ্টা করি, ফ্রেন্ড সার্কেল যারা আছে। তো এরপর আমি তাকে বললাম যে তুমি এতটা সিনক্রেট করো না, মানে একটা প্রবলেম, মানুষ শুনলে খারাপ বলবে। সে আরও মানে সে বললো যে আমার সব কিছুই বৃথা, মানে যা করলাম আমার জীবনে, এরকমটা চলে আসলো। এরপরে আমি বললাম যে বললো যে সে আমার আব্বা মাকে বলবো, নাম্বারটা সংগ্রহ করে ফেলছে তার গুরু। আসলে আমি ওই মোমেন্টটায় আমার মাথায় মানে শয়তান চাপছিল, মানে শয়তান এতটাই আঘাত করছে, মানে একটা মিথ্যাকে ডাকতে গেলে কত লক্ষ যে মিথ্যা কথা বলতে হয়েছে প্রত্যেকটা মোমেন্টে,
তো সেটার মানে প্রমাণ আমি নিজেই। তো এখন আমি ওকে বলছি যে এটা করুন। এখন হুট করেই দেখা গেল যে ফোন করছে সেই মেয়েটা, গুরু মেয়েটার নাম সুস্মিতা মজুমদার। রাতে ফোন করছে, ওয়াইফ ধরছে আমার ওয়াইফ ধরছে, মানে ফোনটা রিসিভ করছে, করার পরে বললো কে। তো সুস্মিতা পরে আবার ফোন করছে, কে? আমি বলছি যে এটা আমার বোন। ইয়েস। আবার মিথ্যা, মানে না বলে ছোট হয়ে যাচ্ছি। এমন গুরু। এরপর হচ্ছে গুরু বলেন, থমকে গেলেন দিদি। আমি লাস্টে বলবো। তো এরপরে হচ্ছে যথারীতি চলতে থাকলো এইভাবে। তো আমি বললাম যে এক কাজ, আমার বাবা মাকে বলো না, সে বলবেই না, বলতেই হবে। তো এত আপত্তি রিকোয়েস্ট করার পরেও সে আমার বাবা মাকে নাম্বারটা সহ বলে দিল। তা আমার বাবা করছে কি, আমার একটা বোন জামাই ছিল, মানে ফুয়াতো বোনের হাজব্যান্ড, ওনাকে আবার আমাদের ফ্যামিলি সবাই সম্মান এবং শ্রদ্ধার সহিত খুবই মানে, দুলাভাই, হ্যালো ভাইকে, তার নাম দুদু ভাই, তাকে ডেকে নিয়ে আসছে ফোন করে যে বাবা এই ঘটনা, এটা হচ্ছে। তো আমি এতটাই আমি নিজে ছোট হয়ে গেলাম যে আসলে এটা কি হলো, মানে কি করতে যে কি হলো, হ্যাঁ এমনটা এরকমটা হলো কেন, আমার পুরো কেরিয়ারটার মধ্যে কোনো আত্মসম্মানের মধ্যে লেগে গেল, মানে এতটাই খুব বাজে লাগলো আমার। তারপরে খারাপ একটা সিচুয়েশন কাটতেছিল, তো ওর মধ্যেই আমি মানে দুলা ভাই আমাকে নক করলো, আমি তো নাই বাড়িতে, দূরে আসছি, ফোন করতেছে, ফোন বন্ধ রাখছি, অন্য নম্বরে ফোন দিচ্ছে, পাইলো, সরাসরি বললাম যে যা হয় তুই সরাসরি বলে বাড়িতে এসে গুরু এরকমটা মানে শুরু হতে, মানে সরি বললাম যে না আসলে এটা জাস্ট ফান, এটা কিছুই না, ঠিক আছে। এদিকে শুধু আমি মন থেকেই গুরু, মানে মন থেকে বললাম যে না, বাট আমার মধ্যে কিন্তু শয়তানটা কাজ করতেছিল। আচ্ছা, আমি সেই মেয়েটা, কেন তুই আমাকে এটা, মানে আমার মনের ধারণা হচ্ছে তুই কেন আমার সাথে এরকম করলি, তোকে আমি একটা শিক্ষা দিব। এই মেয়েটা ফোন করে কাঁদে, এটা করে সেটা করে, ফোন রিসিভ করে না, কোনো একবার ফোন না দিলে পুরো 86 বার পর্যন্ত ফোন দিচ্ছে, রেকর্ড আছে এমন। আপনার সাথে কথা বলার জন্য কি কথা বলতেন, জাস্ট মানে কি এমন আলাপ হতো যে মেয়ে 86 বার আপনাকে কল দিল? কি অবস্থা, তোমাকে নিয়ে খুব টেনশন আছি, টেনশনের জন্য। কাকে নিয়ে? আমাকে নিয়ে। আপনাকে নিয়ে টেনশন কেন? আপনি কি তার, আপনি কি প্রলোভন তাকে দিয়েছিলেন? প্রলোভন বলতে আমার কিচ্ছু নাই, আমি জাস্ট একটা মিথ্যাকে ঢাকার জন্য সব এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, আমিও ছোট হচ্ছি না, আচ্ছা, আবার হচ্ছে মানে ছাড়তে পারতেছি না, এমন একটা সিচুয়েশন। এখন তারপর হচ্ছে আপনি যখন ধরা খেলেন নদীর কাছে, তখন নদীকে আপনি সত্য কথাটা বলেননি? তখন কি বিষয় পরিচয় চেষ্টা করছি, সে বোঝে নাই। আপনি কি সত্যিকার অর্থে তাকে পরিষ্কার বুঝিয়েছিলেন, মানে কি করতে শুরু হলো, ঘটনাটা কিভাবে চলছে বলেননি? মানে কোনো কম্প্রোমাইজে শুনবে না সে, বুঝতে, আপনিও বলেননি? ডেফিনেটলি আমিও ভেবে। তো এরপর হচ্ছে আমি স্বাভাবিক নিয়মে চলতে থাকলো। তো এরপর সংসারে একটা অশান্তির ছায়া। আমি দুলাইকে বললাম যে দুলাই জাস্ট একটু আউট অফ কিউরিওসিটি, এটা আমি মানে ফান বশতই হয়ে গেছে, জাস্ট অধিক কৌতূহল। হ্যাঁ, অধিক কৌতূহল। তো এরপর হচ্ছে স্বাভাবিক হয়ে গেল, বেড়াতে আসবো আমি ঢাকায়, বেড়াতে আসবো না। ওই এরপরে গুলো একটু তথ্য আছে, আমার বাহাদুরিত্বটা মেয়েটা মানে এতটাই আমাকে মানে ক্রেজি বলতে সর্বোচ্চ উচ্চতাতে উঠায়। আমি যখন টেলিকম ব্যবসা করি, আমার কিছু মানে সফটওয়্যার ছিল, মানে আমার কিছু বলতে আমি একটা বড় ভাইয়ের মাধ্যমে পাইছি, গুরু আপনার ফোনে কয় টাকা আছে আমি বলে দিতে পারবো, আপনার ফোনটা কোন লোকেশনটায় আছে আমি সেটা বলে দিতে পারবো, ট্র্যাকিং করতে পারবো, ট্র্যাকিং অবভিয়াসলি করতে পারতাম সেই সময়টায়। তো আমি যদিও সরাসরি করতে পারতাম না, আমি বড় ভাইকে বলতাম যে ভাইয়া একটু দেখতে হবে এই নাম্বারটা কার বা এটা কোথায় আছে। আমি তখন জানতে পারছি যে মেয়েটার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, বা এই মুভমেন্টে ফোনটা কুড়িগ্রামে আছে। আচ্ছা, আমি তাকে বলে দিতাম যে তুমি তো কুড়িগ্রামে অমুক জায়গায় আছো, আর কে নাম সুস্মিতা, আমি তুমি সুস্মিতা হও আর মৌমিতা হও না কেন, তোমাকে আমি খুঁজে বের করবো। তো এর মধ্যেই সুস্মিতা মৌমিতা, ও মৌমিতা যে ওর বোন, এটা আবার মিলে গেল কেন জানি, কথায় কথায় আচ্ছা মিলে গেল। এখন নন্দকারে ঢিল মারলেন, মিলে গেল, ঝড়ে বক পড়ে গেল। তো আবার বলতেছে যে কি আবার সুস্মিতা বললো, মৌমিতা বললো, নাম আমার সেটা হইলো। আবার হচ্ছে সুস্মিতা ওরই নাম বলা,
আর লোকেশনটা মিলে গেল, তো অবশ্যই একটু ডিফিকাল্ট, মানে Powerful. অবশ্যই। হ্যাঁ, এরপরে আসলো ঢাকায় আসলো। ঢাকায় আসার পরে পরবর্তীতে সে আমাকে সত্য কথাটা বলছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি না, আমি আইএসটিটি ইউনিভার্সিটি পড়াশোনা করি, ঢাকা প্রাইভেট একটা ইউনিভার্সিটি। আমার হোস্টেল হচ্ছে কারণ বাজারের সাথেই একটা হোস্টেল, আর কি, নামটা বলতে চাচ্ছি না, দরকার নেই। তো এরপর হচ্ছে গুরু সে হাঁটতো, কথা বলতো আমার সাথে, কি করতেছে না করতেছে। দেখা হয়েছিল? দেখা হয়নি, টেলিফোনে কথা হচ্ছে। কথা হচ্ছে এত অশান্তির পরও আপনি ছাড়ছিলেন না? না, ছাড়তেছিলাম না, দেখতেই হবে, তুই কি। তো এরপর হচ্ছে সে ফোনে কথা বলতেছে যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আসাম ইউনিভার্সিটি পড়াশোনা, মানে পরীক্ষা দিতে। ইউনিভার্সিটি ওটা না। তো এরপর হাঁটতে 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 বলতেছে যে আমি বসুন্ধরার একেবারে আইল্যান্ড নিচতলায় আইল্যান্ডের দিয়ে লিফটে উঠতেছি, বা আমার বাসাটা বসুন্ধরা একবারে নিচতলায় দিয়ে যাওয়া যায়, এই লোকেশনগুলো ভালোভাবে বলতো সে। তো এর মধ্যেই তো আমি শ্বশুর বাড়িতে যাব, এর মধ্যে আমার পার হয়ে গেছে 3 বছর। আমার ওয়াইফ শুধু একবার আসছে নরসিংদীতে, বাপের বাড়িতে, তাও একা। আমার ব্যবসার খাতিরে আমি আসতে পারি না, খুব ব্যস্ততা। তো এর মধ্যেই আমি সেটা হবে 2012। তো আবার আরও আছে গুরু। তো ওই সুস্মিতার বিভিন্ন প্রবলেম হতো, বাট আমি প্রবলেমগুলো সলভ করে দিতাম। কীরকম? ওর রুমমেট একটা পরীক্ষা দিবে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রুমটা একটা, আমাদের সময় কিন্তু শেষের পথে, সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। সিট অ্যারেঞ্জ করে দিলাম, সেটাও তো গ্লাসে কি লেখা আছে সেটা বললাম। তো সে মানে খুবই ভয় পেয়ে গেল। তাই বললাম ঠিক আছে, তোমাকে আমি কালকে বের করবো যেভাবেই হোক। এরপর হচ্ছে আমি পরের দিন আবারও কল ট্র্যাকিং করলাম, সে কোথায় আছে। আমি লোকেশনটা দেখতে পেলাম রমনা কালী মন্দিরে। মানে সে আবার কথার ফাঁকে আমার সঙ্গে কথা বলছে না, তখন আমি আবার খুব রেগে গেছি। সোহেলের সঙ্গে কথা বলো, সোহেল কথা বলো, মিটটা করো এর সঙ্গে, অন্তপক্ষে আমি একটা থাপ্পড় হইলে ওকে দিব, মানে যেভাবেই হোক গুরু। পরের মানে মেন্টালিটিটা এরকম হয়ে গেছে আর কি। তো মেয়েটা বললো যে লোকেশনটা বললো না, বললো যে আমি যাবো এক জায়গায়, আমার একটা উইশ আছে, উইশে যাবো। তো কথায় কথায় বলে ফেলছে যে আমি একটু কালী মন্দিরে যাবো। তারপরে আমি, আমার ফ্রেন্ড সোহেল, ফেরদোস আর একটা ভাই আছে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে, ওরা 3 জন অনেক হাইট, গুরু আপনার মতো সব অনেক ফিট, বাট আমি খুব শর্ট, বাট প্রত্যেকটা আমাকে অনেক সম্মান করে আর কি। তা আমি বললাম যে বসে আছি, মানে সে গেলাম বেড়াতে গিয়ে টিএসসি মোড়ে বসে, তো মাথায় প্ল্যান আসলো যে মেয়েটা তো আজকে বললো যে কালী মন্দিরে যাবে, চলো কালী মন্দিরে যাবো। তো গুরু জানতাম না, কিন্তু চিন্তামও না, দেখতামও না, জাস্ট ফেসবুকে দেখছি আমি। তো 4 জন ওদেরকে ছবিটা দেখাইলাম, দেখায় কালী মন্দিরে পুরো সার্চ করলাম যে কোথায় আছে মেয়েটা। আপনি ফেসবুকে কিভাবে দেখলেন? মানে নাম বের করে? না, এর মধ্যেই নাম দিছে, নাম। আচ্ছা, মানে ফেসবুকে ছবি দেখেছেন আপনি? আচ্ছা। তো এর মধ্যেই গুরু হচ্ছে খুঁজে পেয়ে গেছি, আমি পাইনি, আমার ভাই আছে একজন সোহেল, সে পেয়ে গেছে। ভাই পাইছি, কোথায় অমুক জায়গায়, জাস্ট ফলো করো। হেঁটে 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 আবার টিএসসি মোড়ে আসছে, ডাসে বসে আছে, আমরা পাশে ডাসে বসলাম, লাচ্ছি খাচ্ছি, আমরা লাচ্ছি খাচ্ছি। লাচ্ছি করতে আপনাকে দেখেনি, কারণ আপনার কোনো ছবি নেই। আমি মানে আমার ছবি দিচ্ছি, আমার ছবিটা মানে আমার ফেসবুক আইডি দিইনি তাকে, মানে আপনার ছবি থাকলে তো আপনাকে চেনার কথা ছিল, কিন্তু আপনাকে চিনতে পারেনি। আচ্ছা, প্রচন্ড একটা মানে উত্তেজনাময় বিষয় যে আসলে কি করতে যাচ্ছেন, কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন। আমরা এখানে ছোট্ট একটি বিরতি নেব, নতুন একটি ঘন্টা নিয়ে আমরা এই গল্পের রহস্যের আমরা উন্মোচন করব, শুনবো আসলে কি হলো, ভালোবাসাটা কোথায় গেল, মায়াজালে হারিয়ে গেল, না আসলে কার দোষ ছিল, কি হলো 2018 সালে ইমন কাকে নিয়ে আছে, কিভাবে আছে। ভালোবাসার পূর্ণ মহাকাব্য নিয়ে হাজির হবে একটু পরে। আপনার সূচনা আবার আমি ফলো করতেছি, প্রচুর জাম। তার রিস্কা যাচ্ছে ফরেনার সাথে, আমি পিছনে, আবার হচ্ছে হাতির পুলে এসে তো কারো মানে কোন একজন ব্যক্তির সঙ্গে কথা বললো, 1 মিনিট না 2 মিনিট কথা বললো রিস্কাতে বসা। তো এসে আমি আবার এখানে যখন আপনি তাকে দেখলেন, তখন পর্যন্ত আপনার মাথায় হিট করেনি যে এই মেয়েটা তো আমার দোকানে এসেছিল নাম্বারের জন্য? তখন পর্যন্ত আপনার মাথায় হিট করেনি, বুঝতে পারেননি? এর মধ্যে আমি বুঝে গেছি যে না, এই মেয়ে সেই দোকানে। আচ্ছা, এ আসছিল। আবার ঘটনাচক্রে বলে ফেলছে যে আমার মানে একটা ফোন না, তাহলে এত তাকে দেখার কৌতূহল কি? মানে এটা পরে শেষে, মানে একেবারে সর্বশেষ যেটা ঢাকায় আছে, তখন মোটামুটি কন্টিনিউয়াসলি কথা হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। মোটামুটি আর শেষ পর্যায়ে একেবারে সময় আপনার হাতে 15 মিনিট,
কন্টিনিউসলি আর কথা হচ্ছে না। তা এখন তাকে এবার হাতির ঝিল পার হয়ে মানে মানে হাতির পোলটা পার হয়ে স্টার প্লাজার সামনে এসে তাকে হারাই ফেললাম। তো ব্যাগে আমি আবার আমার ভাইকে আবার টিএসসি মোড়ে রেখে আসছি, আমি আবার ব্যাগে গেলাম টিএসসি মোড়ে, যে ভাইকে নিয়ে এসে আবার বাসায় যথারীতি আসলাম। এসে রাতে ফোন দিলাম, ফোন দিয়ে আমি ফোন দিইনি, সোহেলি ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো যে আপু আপনি আজকে এটা করছেন, টিএসসি মোড়ে এসছে ডাসে বসে এটা করছেন, এরপরে আপনি হাতির ঝিলে ওই স্টান প্লাজার সামনে স্টান প্লাজার কাছাকাছি এসে একটা লোকের সঙ্গে কথা বলছেন, স্টান প্লাজায় এসে আপনাকে আর খুঁজে পাইনি। তো সব কিছু মিলে গেল। তো এই মেয়েটাও এর মধ্যেই আবার আমি কনফারেন্স করে আমার ওয়াইফের সাথে এর মধ্যেই কিন্তু মানে এই দেখা করার আগেই কনফারেন্স করে বলে দিছি। আপনি বিবাহিত বলেছেন? হ্যাঁ, মেরিড পার্সন, আমি আমার ওয়াইফ সহ মানে 5জন কনফারেন্স করছি, আমি আমার দুলা ভাই যে দুদু ভাই, আচ্ছা, ওনার সাথে ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য, ওনার সাথে ওই মেয়েটার সাথে, এবং মানে সোহেলের একটা গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, যাক আমরা বুঝতে পারলাম আপনি ব্যাপারটাকে মানে সবার সাথেই মানে বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছিল। 5-6 জনকে কনফারেন্সে নিয়ে বলে দিলাম যে আসলে এটা ফান করতে করতে হয়েছিল, আর তুমি আমার সাথে রাফ বিহেভ করছো জাস্ট এটার জন্য, এটা আমি মেরিড পার্সন একজন মানুষ, মানে সবকিছু ক্লিয়ার করে দিছি। তো এর মধ্যেই গুলো এই 4 মাসের মধ্যে আরো বিভিন্ন ঝোড়ঝামেলা ছিল, মানে আমি হয়তো দেখা গেল যে আমাকে আরো ফোন করতো কেউ, কথা বলতাম, তখন একটা ভালো ফোন আসলো আমার ফোন, মানে ওয়াইফটা খুবই মানে সন্দেহ ভাবে দেখতো আর কি। ফ্রেন্ডরা ফোন করতো, আমার একটা ফ্রেন্ড ফোন করতো নীরা, লুনা নামে ফোন করতো, মানে ওই প্রবলেম এরকম ছিল আর কি। তেমনটাই এরপরে তো স্বাভাবিকভাবেই তো যখন বললাম যে আমি মেরিড পার্সন, বা সর্বশেষ এই হিস্ট্রিগুলো বললাম যে তোমার সাথে দেখা হয়েছে আর তোমার সাথে আমি মিট করতে পারলাম না, জাস্ট আমাদের জীবনে এতটুকুই যেন থাকে, আর এটা নিয়ে যেন আর কখনোই তুমি আমাকে ফোনও দিও না। এরপরে আর গুরু আমাকে ফোন দেওয়া হয়নি, আর এরপরে আর আমি আর ওইভাবে কোনো প্রবলেমে পড়তে হয় না। রিসেন্টলি যে মুভমেন্টটা, আমি আসলে ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক, আমি আমার 2টা, একটা ছেলে একটা মেয়ে, ইরাম আর ইকরা। আমার ছেলেটার বয়স 8 বছর, সে 5ম শ্রেণীতে এবার সমাপনী পরীক্ষা দেবে। আচ্ছা, 8 বছর। ব্যক্তিগত জীবনে আমি ওই সময়টাই গুরু, এমন আমার ফিলিংস যে আমি কোন মন যে এই মানুষটার জন্য আমি মানে পুরো গুলশান অফার করলো, আপনি নদী ছাড়া কাউকে চিনতেন না। আমি কথাটা এখনই বলতাম যে আপনি এই প্রসঙ্গটি দুবার বলেছেন যে গুলশান উপহার করে পৃথিবী যাই দেন না কেন, আমি কোনো কিছুর বিনিময়ে নদীকে হারাতে চাই না, সবার আগে নদী। এই মানুষটা আমি অন্য মানুষের সঙ্গে কথা বলতেছি কেন? নদীর কাছে তো এই মেয়েটা কিছু না, আসলে আলট্রা মডার্ন যত মডার্ন হোক কেন, নদীর কাছে ওই মেয়েটাও কিন্তু কিছু না। তাহলে কেন করলেন এটা? করেছি আসলে ওই যে শয়তান যাকে বশ করে, শয়তান বশ করার কারণে এটা হয়েছে গুরু। আর হচ্ছে আসলে ওটা আসলে ওই মুভমেন্টটায় 4 মাস আমার একটা নেশায় পরিণত হয়েছিল, সেটাই বললাম, নেশা হয়ে গেছিল। ছোট হওয়া যাবে না, বড় হইতেই হবে, এটা একটা। আর আমার ওয়াইফ সবসময়ই বলে আমি নাকি ওর সুনাম করি না, মানে ওর এখনো বলে যে আমার তো নাম নাই। আমি আর ফান করে করছি কি গুরু, আমার দরজার সামনে লিখে দিছি যে এই বাড়ির মানুষটা এতটাই ব্যস্ত থাকে যে শরীরের মশা বসলেও তাড়ানোর সময় পায় না, খুঁজে পায় না, এমনটা করে লিখে দিছি। তো গুরু আমার মানে থাকার যে স্পেসটা, রুমটা বেশ মোটামুটি বড় সড়ো, বাট 2টা বেডও আছে, আমার সন্তান একটা থাকে, আমি ওয়াইফ থেকে একটা। মাঝে মাঝে আমি আমার মানে 2 সন্তানকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, আমার খাটটা অনেক বিশাল, এক খাটেই থাকি গুরু। 2টা সন্তান যখন মাঝখানে থাকে, আমরা 2জন যখন দুপাশে থাকি, জীবনের ফিলিংসটা এমন আসে যে জীবনে আসলে কিচ্ছু না, এই যে ফিলিংসটা, অনুভূতিটা, এই ভালোবাসাটা, মানে এর চেয়ে ভালো ফিলিংস, ভালো অনুভূতি জীবনে হতে পারে না, কিছুই হতে পারে না, কিছুই না। তো আমি আসলে আমি এই মানে বেলা শেষে আমি আসলেই সাইলেন্ট কিলার না লেডি কিলার না সেলফিশ, আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না যে আমাকে কি বলবে, দর্শকরা আমাকে কি বলবে, মানুষ আমাকে কি বলবে। লেডি কিলার, অনেকে আমাকে লেডি কিলার বলে,
সাইলেন্ট কিলারও বলে। আপনার বউ আপনাকে কি বলে? আসলে এর মধ্যে আরেকটু প্রবলেম আছে, গ্রামের কিছু মানুষ গুরু মানে কানের কাছে একটু ফোন থাকলে গিয়ে বলবে যে কি ব্যাপার, কার সঙ্গে কথা বলতেছে, এত কথা বলে কেন, জাস্ট এগুলো আচ্ছা যাক, জাস্ট ওটা আপনার স্ত্রী আপনাকে কি বলে? মানে এই যে ঘটনা পরে থাকে না যে একটা জীবনের একটা মুহূর্ত আসে যখন অনেক ঝড়ঝাপটার পরে মানে নিজেদের এই যে আত্মশুদ্ধির যে একটা বিষয়, শুদ্ধিকরণের যে একটি বিষয়, আপনার স্ত্রী এই ঘটনার পরে আপনাকে কি বলেছে? ঝামেলা যখন সব শেষ হলো, আপনার এই শয়তান যখন মাথা থেকে দূর হলো, তারপরে স্ত্রী কি বলেছে, নদী কি বলেছে? এখন তো মানে গুরু এক কথায় হচ্ছে ওর পৃথিবীটা আমি। শুরু থেকে ওর পৃথিবী আপনিই ছিলেন। সেই ডিপ্লোমাতে যখন আপনি ভর্তি হন তখন যে টাকাটা প্রয়োজন ছিল, ওই মুহূর্তে গলার হার সাধারণত কেউ বিক্রি করতে চায় না, কারণ তখন আপনাদের সম্পর্ক কোনো নাম নেই, তেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এছাড়া কোনো নাম নেই। সেই ক্ষেত্রে একটি মেয়ে কতটা বিশ্বাস করে ওই মুহূর্তে তার একটি হার বিক্রি করে দিয়েছিল শুধুমাত্র আপনার লেখাপড়াটা মানে ডিপ্লোমা কোর্স সেই সময়টা যদি পৃথিবী থাকে গুরু। এবং আরেকটি বড় বিষয় চিন্তা করে দেখেন যে আপনি একটি মেয়েকে তার বাড়ি থেকে নিয়ে এসেছেন, তার বাবা মা জানে যে আপনারা বিবাহিত, কিন্তু মেয়েটি তো জানে যে বিবাহিত না। ওই মুহূর্তে আপনার বাড়িতে যখন গেল, এমনও তো হতে পারতো আপনার বাড়ির লোকজন তাকে গ্রহণ করতে নাও পারতো। তাহলে নদী জীবনে যে কত বড় একটা রিস্ক নিয়েছে, মানে এটা কিন্তু আসলেই মানে এটা হয়তো কোনো কথা দিয়ে কোনো বর্ণদে স্বীকার করা যাবে না। ভয়ঙ্কর পরিমাণ রিস্ক সে নিয়েছে, আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। আপনি যখন বলছিলেন আমি বুঝতে পারছি যে একটা মেয়ে পূর্ণতা, তুমি খেয়াল করে দেখো যে আমার সে মেয়েটার কোনো পরিচয় হয়নি, কোনো নাম হয়নি, কোনো সম্পর্কর কোনো নাম নেই, একটি ছেলের ভালোবাসাকে বিশ্বাস করে সে বাড়ি ছেড়ে চলে আসলো এবং বাড়ির লোকজন জানে যে মেয়ে তার জামাইয়ের কাছে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু জামাইয়ের কাছে না। এবং জামাই আবার তাকে কি বললো, মানে তথাকথিত জামাই, যে জামাই না, সে আবার তার জামাই হবার জন্য বলছে তুমি আমার বাড়িতে যাও, আমি আসছি। এখানে কিন্তু পুরোপুরি একটা নিরুদ্দেশ যাত্রা মেয়েটার। হতেও পারে সে বাড়িতে যাবার কেউ তা গ্রহণ করতে না পারতো, তখন মেয়েটি বাড়িতে ফিরত কি বলে? মানে এই যে একটা এত বড় স্যাক্রিফাইস শুরু থেকে সে আপনার জন্য করেছে, আর মাঝখানটায় আপনার মাথায় কি শয়তান চেপেছিল। আপনি বারবারই একটা কথা বলেছেন যে আমি বড় হতে চাই। আসলে আপনি বড় হতে হতে কতটা ছোট হয়েছেন আপনি নিজেও জানেন না। প্রতিনিয়ত আপনার ভেতরে একটা বড় হবার চেষ্টা ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেই অর্থে বড় হওয়া প্রয়োজন আপনি সেই অর্থে ততটাই ছোট হয়েছেন। আপনি শুরুতে একটা কথা বলেছেন, আমি সেই কথাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, এবং আমার মনে হয় যে এইটার আজ আপনার মুখ দিয়ে যদি আমি মানে স্বীকার করাতে পারি যে আপনি ভুল ধারণায় আছেন, তাহলে হয়তো আমার অনুষ্ঠানের সার্থকতা। সেটি হচ্ছে আপনি বারবারই বলেছেন যে আমি কাউকে ভালোবাসলে আমি কখনো মুখ দিয়ে বলি না। দুটি বিষয় থাকতে পারে, একটি হচ্ছে আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার স্ত্রীর খুব অভিযোগ, এটা আমার ব্যক্তিগত কথা, আমার স্ত্রীর খুব অভিযোগ কিংবা আমার মা বাবার খুব অভিযোগ যে আমি কখনো মুখে তাদেরকে সরাসরিভাবে বলি না, কার্যকলাপে বুঝিয়ে দিই। এটা আমি বলতে পারি না, আমার কেমন যে লজ্জা লাগে। ওই যে বিশ্ব বাবা দিবসে, বিশ্ব মা দিবসে অনেকেই মাকে নিয়ে বিশাল কথা লেখে, আমি না পারি না। মানে আমার, এবং বিশ্ব ভালোবাসা দিবসও আমি আমার স্ত্রীকে ওভাবে যে মানে ওই যে ফুল দিয়ে আমি হাঁটু গেড়ে আমি তোমাকে ভালোবাসি, এইগুলো আমার দিয়ে হয় না। কিন্তু ভালোবাসার প্রকৃত যে অর্থ, সেটা আমি আমার স্ত্রীর প্রতি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং আমি আমার মা বাবার প্রতি মানে প্রত্যেকটা সম্পর্কে, শুধু আমি আমার স্ত্রী, মা বাবা, বন্ধু বান্ধব, সেটা হচ্ছে আমার স্টাইল। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে আমি বলি না কারণ আমি ছোট হব, কেন ছোট হব? মানে আমি আমার স্ত্রীকে যদি বলি, আমার ভালোবাসার মানুষকে যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, তো ছোট হওয়ার বিষয়টা কি হলো? মানে তার মানে কি এখানে একটা দাম্ভিকতা থাকছে, আমি বেটা মানুষ, মানে আমি বেটা মানুষ এই কারণে আমার বেটাগিরি দেখানোর জন্য আমি বলবো না, মানে এটা আবার মানে এই মন মানসিকতাটা কিন্তু খুব হীন মন মানসিকতা। ঠিক আছে, মানে ভালোবাসা তো সবার কাছ থেকেই নেওয়া যাবে না। না নেওয়া যাবে না সেটা না, আপনি তো নদীকেও তেমন ভাবে বলতে চাননি। আপনি নদী যখন আপনাকে প্রপোজ করেছে ছাদে বারান্দায়, তখন কিন্তু আপনি বলেছেন এটাই শুনতে চাচ্ছিলাম, কেন আপনি নদীকে বলেননি? না সেটা ঠিক আছে, ঠিক আছে না, আপনি বলুন যে এই চিন্তাটা কি আদৌ আপনার ভালো চিন্তা? মানে আপনি যদি কাউকে, হ্যাঁ সবাই আপনাকে বললে আপনি নিঃসন্দেহে সবাইকে রাজি হবেন না, সেটা তো অন্য বিষয়, কিন্তু আপনি যাকে ভালোবাসেন আপনার কথার ভেতরে এই জিনিসটা বারবার আসছে না, আমি কেন বলবো? দেখুন দুটো বিষয়, একটা হচ্ছে ন্যায়ের পথে কথা বলা, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, যেটা করে আপনি চাকরি হারিয়েছেন, সেটাকে আমি সাপোর্ট করি যে ন্যায়ের পথে চলো। কিন্তু ন্যায়ের পথে চলার নাম করে নিজের মনের ভিতরে নিজের অজান্তে যদি এরকম হয়ে থাকে যে না আমি কারোর সামনে ছোট হব না, সেটা কিন্তু আবার অন্য পথে আপনি চলছেন। দুটো কিন্তু আলাদা। আমি কাউকে যদি ভালোবেসে থাকি, তার সামনে ছোট হওয়া বড় হওয়ার কিন্তু কিছু নেই। আমি আমার স্ত্রীকে ভালোবাসছি, আমি আমার সন্তানকে ভালোবাসছি, কিংবা আমি আমার মা বাবাকে ভালোবাসছি, যেই ভালোবাসাই বলি না কেন, ভালোবাসা মানেই তো উজাড় করে দেয়া।
ভালোবাসা মানেই তো এখানে হচ্ছে খোলা খাতা, ভালোবাসা মানে হচ্ছে একটা খোলা খাতা। এই খাতাতে তো হিসাব হবে না যে এই পাতাতে শুধু এতটুকু লিখবো, এর বেশি লেখা যাবে না। কিন্তু আপনার কথাতে কেন জানি মনে হচ্ছে যে আপনার ভালোবাসাটা কেমন একটু জানি খুব স্বার্থকেন্দ্রিক, খুব নিজ কেন্দ্রিক, যে না আমি কেন ছোট হবো, আমি ভালোবাসি, আমি কেন বলবো, তুমি বলো। তো এই চিন্তা চেতনাটা আমার মনে হয় যে আপনি যদি পরিবর্তন করেন এবং আপনি যদি আজকে স্বীকার করে যান যে না আমি এখন থেকে যাকে ভালোবাসি অন্তত বলতে আমার কোনো প্রবলেম নেই, ভালোবাসি কেন, মানে এত ইগো কেন, মানে ইগো হওয়া উচিত অন্য বিষয়ে। যেটা আপনি যদি বলেছেন যে আমি জীবনে বড় হয়ে দেখাবো এরকম, তাহলে কিন্তু আপনি জীবনে বারবারই বলছেন যে আমি বড় হব, কিন্তু সেই বড়টা কিন্তু আসলে ওই বড়টা না যে বড়টা আপনি ভাবছেন। আপনি বারবারই ভাবছেন কেন আমি তার সামনে বলবো কেন। ওকে গুরু, আমি আসলেই এখানে যে আসছি, আমি আমার ফ্যামিলিতে একটা প্রতিকূলতা মুহূর্তে মানে মানে বর্তমান মুভমেন্টগুলো অনেক প্রতিকূল মুভমেন্ট। যেমন একটু সংক্ষেপে বলতে মানে একটু প্রবলেমে আছি। আমার ছোট ভাইয়ের ওয়াইফ অসুস্থ, ছোট ভাইয়ের বেবিটাও মেডিকেলে ছিল। আচ্ছা, মানে অন্যান্য ঝামেলা, মানে আপনাদের ভালোবাসার সম্পর্কে তো কোনো প্রতিকূল নাই। আচ্ছা, এই যে এর মধ্যেও গুরু, এর মধ্যেও আসছি যে আল্লাহ আমাকে, কেউ মানুক আর না মানুক, কেউ স্বীকার করুক আর না করুক, অবভিয়াসলি এটা অনেক বড় একটা ফ্লোর। কয়েক লক্ষ মানুষ, আপনি কি আপনার ভুল স্বীকার করতে আসছেন? আমার রিলেটিভ জাস্ট গুরু ওটা না, আমি নিজের ভুল নিজে স্বীকার করতে তো কোনো দ্বিধা নেই। আর আমি সবসময় অন্তরে মানি এবং বিশ্বাস করি, যদি সেই আমি মুসলিম সন্তান, তো সেক্ষেত্রে যদি সে মুসলিম হয়ে থাকে তে মানবে সে যে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। সবার আগে নিজের সমালোচনা করা শেখো। যে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। যারা বিটিভি দেখেন সবচেয়ে বেশি এই হাদিসটাই সেখানে দেখানো হয়, যদি সে মনে করে থাকে। নিজের ঢোল পিটানোর কিছু নাই, ঢোল পিটানোর জন্য এখানে আসি নাই। অনেকেই আমাকে বলছে, আমার ভাই একজন আছেন ইউনিভার্সিটি, ঢোল পিটাতে যাবি, নিজের কোনো কিছু নাই। জাস্ট আমার মানে মাইন্ডনেসটা এরকম যে আমার এই ভালো ফিলিংস গুলো থেকে, যে এক নদীর জন্য এক নাভানা টাওয়ার গুলশান কিছুই না, আবার এক খারাপের জন্য অবভিয়াসলি, আবার এক খারাপের জন্য মানুষ কতটা ছোট হতে পারে, এটা থেকে যদি আর এই লক্ষ মানুষ থেকে যদি দুটা মানুষ শিক্ষা নিতে পারে, অবশ্যই মিথ্যাকে ঢাকতে যে কতগুলো মিথ্যার জন্ম নেয়া এবং সংসারটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই মিথ্যার কারণে। অবশ্যই মানে মানে এই লক্ষ মানুষের থেকে যে দুটা মানুষ সেটা থেকে শিক্ষা নেয় যে আমার ভুল। আপনি অনেকগুলো কথা বলেছেন, তার মাঝখানে একটা খুব চমৎকার কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, যে এক খাটে যখন আমি, ও পাশে আমার স্ত্রী, মাঝখানে আমার সন্তান। এই যে দৃশ্য আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে শান্তিময় দৃশ্য, যে আমি আমার সন্তান এবং আমি আমার স্ত্রীকে নিয়ে এক ছাদের তলে বাস করছি, এক জায়গাতে আছি। এই দৃশ্য না হাজার কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। কিন্তু এই দৃশ্যকে দেখতে গেলে, ধারণ করতে গেলে যে বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত, যে বিষয়গুলো আমাদের ভালোবাসার ক্ষেত্রে রক্ষা করা উচিত, যে বিষয়গুলো আমাদের বিশ্বাসের ক্ষেত্রে রক্ষা করা উচিত, এই বিষয়টা, এই ঘটনাটা কিন্তু এমনি এমনি আসেনি, অনেক কিছুর পর এই দৃশ্যটা দেখা যায়। তো এই দৃশ্যটা সবাই দেখতে পারে না, সবাই দেখতে চায়, ইনফ্যাক্ট সবাই দেখতে চায়। কোনো মানুষকে যদি আপনি বলেন যে আপনি কি খারাপ থাকতে চান, সে জীবনেও বলবেন আমি খারাপ থাকতে চাই, সবাই দেখতে চায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই যে বলেন যে শয়তান ধরে, এটাও সত্য, কিন্তু শুধু শয়তানকে দোষ দিয়ে লাভ নেই। কিছু কিছু ক্ষেত্রে শয়তানকে আমরা নিজেরা ডেকে আনি, আয় শয়তান আয় আমার ঘরে, আমরা প্রশ্রয় দিই। এরকম আমার জীবনে অনেকে ঘটেছিল, এরকম পূর্ণতার জীবনে ঘটেছিল, এরকম ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ঘটে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে আমি যদি ফিউচারটা দেখতে পাই যে আচ্ছা আমি একটা মেয়ের সাথে কথা বলছি, এখন স্বাভাবিক বিষয়, কথা বলতে বলতে হয়তো দুর্বলতা আসতেই পারে, কিন্তু আমার তো ঘরে স্ত্রী আছে। কিংবা আমার স্ত্রী যদি মনে করে যে আমি একটা পুরুষের সাথে, একটা ছেলের সাথে কথা বলছি, আমার স্বামী ব্যস্ত, ও তো ব্যস্ত থাকে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সময় দিতে পারে না, আচ্ছা ছেলেটার সাথে কথা বলছি, বলতে বলতে একটা সময় দুর্বলতা আসতেই পারে। কিন্তু এটা যখন প্রকাশ পাবে সবার সামনে, তখন আসলে আমার ভূমিকাটা সমাজে কি হবে, আমার সংসারে আমার ভূমিকাটা কি হবে। যখন সন্তান জানবে যে তার মা আর একটা পুরুষের সাথে দেখা করছে, যখন সন্তান জানবে তার বাবা আর একটা পুরুষের সাথে, মেয়ের সাথে দেখা করছে, কিংবা যেটাই হোক, যদি সন্তান নাও থাকে ওই মুহূর্তে, যখন দুজনকে জানবো, নিজের আত্মাকে তো আপনি ঠকাতে পারবেন না, নিজের বিবেককে তো আপনি ঠকাতে পারবেন না, সবার কাছে মিথ্যা বলতে পারবেন, বিবেকের কাছে করা যায় না, তখন কি পরিচয় দেবেন? তো বিষয়টা হচ্ছে যে ফিউচারটাকে একটু দেখা। আপনি ওই মুহূর্তে যে কাজটা করেছেন পুরোটা একটা নেশায় আপনি মানে ঘুরেছিলেন পুরা, যে আপনি যে একটা মেয়ে আমাকে বলেছে তুই কোন লাটের বেটা, সেই বেটাকে প্রমাণিত করার জন্য দেখ আমি কত বড় বেটা, সেটাকে প্রমাণ করতে যে একটা মিথ্যা, দুটা মিথ্যা, তিনটা মিথ্যা, অনেক কিছু করতে 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 একটা কিছু না হলেও কিন্তু আপনার মনের ভিতরে একটা ফিলিংস জন্ম নিয়েছিল। আপনার যদি মেয়েটার সাথে কথা বলতে ভালো না লাগতো আপনি বলতেন না, ভালো অবশ্যই লাগতো, কিন্তু হয়তো তার উদ্দেশ্যটা অন্যরকম ছিল। কিন্তু যেটাই হোক, যে উদ্দেশ্যটা ছিল তার
পেছনকার যে গল্পটা তার নদী আপনার জীবনে ছিল, যে মেয়েটা এত কিছু স্যাক্রিফাইস করে এত একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে পারত তার জীবনে, সেটাকে সে উপেক্ষা করে আপনার জীবনে এসছে এবং আপনারা ভালো ছিলেন, এটা আসার দরকার ছিল না। আমার মনে হয় আপনি যে শেষ গল্পটা বলেছেন যে আমি আমার সন্তান এবং আমার স্ত্রী এক জায়গাতে যখন থাকি, এটা আসলে এর থেকে সুন্দর দৃশ্য হয় না। এবং তার পক্ষান্তরে আপনি যে ভয়ঙ্কর একটা গল্পের জন্ম হতে পারত, হয়নি, আল্লাহর অশেষ রহমত যে হয়নি, সেটাও মানুষ শিখলো। এখন বাকিটা হচ্ছে মানুষ কিভাবে দেখবে, মানুষ কিভাবে জানবে। আপনার গল্প থেকে ভালো মন্দ দুটোই শেখার মতো বিষয় আছে। এই যে 2005 সালে প্রথম পরিচয়, তাই তো? 2005 আর 2018, প্রায় 13 বছরের একটি গল্প। এই 13 বছরের গল্পে প্রথম 2 বছর 2.5 বছর ছিল আপনার প্রেম। এখন তাহলে আপনার সংসার জীবন হচ্ছে, কত সালে বিয়ে করলেন আপনি? 2008 আর 2018, প্রায় 10 বছর বিয়ে করেছেন। এই ঘটনা ছাড়া আর কখনো এমন কোনো ঘটনা জন্ম হয়েছে যে ঘটনাতে আপনার মনে হয়েছে যে না, আমি ভুল মানুষকে ভালোবেসেছি? কখনো মনে হয়েছে? না, কখনোই এমনটাই মনে হয় না। আপনি সুখী? তবে আমি আপনাকে বলি, আমি আসলে আল্লাহ আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছে, এরকম একটা ফ্লোর। এখন এই ফ্লোরটাকে কেউ মানুক আর না মানুক, কেউ ছোট করে দেখুক না দেখুক, আমি অবশ্যই আমার নাক কান সজাগ, আমি মানতেই রাজি যে আসলে আমি জীবনে মনে হচ্ছে, আমি এই সিচুয়েশনে এসে মনে হচ্ছে জীবনে অবশ্যই কোনো ভালো কাজ করছি, যার জন্য আমাকে এরকম একটা স্ত্রী পাইয়ে দিয়েছে আল্লাহ, মানে যে সেটার প্রাপ্য হিসাবে। আমার ওয়াইফ সবসময় আমাকে বলে যে আমার নাম নাই, আমি ফান করে দরজার সামনে লিখে দিছি। আমি সেদিনও বললাম যে তা কাজ করি, তাহলে মসজিদের মাইকে বলে দিই যে আমার ওয়াইফ অনেক কাজ করে, সে অনেক ভালো মেয়ে। আল্লাহ মনে হচ্ছে এরকম একটা সুযোগ করে দিছে যেন ওকে এই লক্ষ মানুষ একেবারে নিয়ে। আচ্ছা, আপনি কি বলবেন স্ত্রীকে? তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ কিছু ধামাকা দেওয়ার আমরা চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আপনার স্ত্রী খুব অভিযোগ যে আপনি কিছু বলেন না। এরকম একটি গণমাধ্যমে যেখানে লক্ষ কোটি শ্রোতা শুনছে, তাদের সবার সামনে স্ত্রীকে বলতে পারলে আপনার স্ত্রী অনেক খুশি হবে। এবং যে পাপটি আপনি করেছেন, যে অন্যায়টি আপনি করেছেন, আমার মনে হয় যে কিছুটা হলেও লাঘব হবে। যদিও মুছে গেছে, তারপরে মুছে গেলেও কিন্তু দাগ থেকে যায়, হয়তো সে দাগটিও কিছুটা মুছে যাবে। আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর আমরা চেষ্টা করবো আপনার স্ত্রীর সাথে কথা বলার। আমরা কি আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারবো? 2 মিনিট একটু কথা বলবো। বলুন। আর আমি আসলেই আমার প্রতি অনেক মানুষের অভিযোগ আছে, কিছু অভিযোগ। মানে আমি আসলে প্রথম থেকে, জীবনের শুরু থেকেই যে বন্ধুগুলো আমার সাথে মানে বনিমনা কম ছিল, শেষ সময় সেই আবার। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি যে আমাদের অনুষ্ঠানটা কিন্তু ভালোবাসা কেন্দ্রিক। এখানে কিন্তু আমরা ভুল স্বীকার করার জায়গা না, ওটার জন্য কিন্তু আলাদা অনুষ্ঠান আছে। এখানে আমরা মূলত শুধু ভালোবাসা নিয়েই কথা বলবো। আমরা ভালোবাসাকেই জাগিয়ে তুলতে চাই। এটা আপনি এবং আপনার স্ত্রী ভালোবাসার মাঝখানেই থাক। হ্যাঁ, কারণ আসলে আমাদের যেহেতু একটি গণমাধ্যম, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তো প্রত্যেকটি অনুষ্ঠানের বিশেষত্ব আসলে আলাদা আলাদা থাকা উচিত। আমরা চাই আপনার স্ত্রী এবং আপনার মাঝখানে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে মানুষ আজকে জানুক, শিখুক। আমরা আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। আমরা ছোট্ট একটি গান শুনবো। গান শুনতে শুনতে আমরা আপনার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। উনি কি জেগে আছেন? হ্যাঁ, উনি কোথায় আছেন? রংপুরে আছেন এখন? আচ্ছা, ঠিক আছে, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব, দেখি কথা বলতে পারে কিনা। তাহলে আপনার স্ত্রীর কোনো অভিযোগ আছে কিনা আপনার উপরে, সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ঢাকা FM 90.4, যেখানে আমরা গল্পের আসলে ইতি টেনে দিয়েছি, কিন্তু যে কিছু বিষয় শেষ হইও হইল না শেষ হইও হইল না শেষের বাকি অংশ। ফিরে আসছি ছোট্ট একটি গান শুনে, তারপরে শুনবো হচ্ছে নদীর কথা, যে নদীর কোনো অভিযোগ আছে কিনা ইমনের প্রতি, এবং সর্বশেষে দুজনের ভালোবাসার দেখি কেমিস্ট্রি আমরা একটু বাড়াতে পারি কিনা। তো আপনাদের কেমিস্ট্রিও যদি আমার সাথে শেয়ার করতে চান, দ্রুত ওজি স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ফিরে আসছি গানটি শুনেই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। বিরতিতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে আমরা চেষ্টা করব আজ নদীর সাথে কথা বলার, যিনি বর্তমানে ইমনের স্ত্রী, এবং আমরা শুনবো বিয়ের পরবর্তী জীবনে ইমনের যে ভুলটি ছিল, যেটি ইমন বলছে যে তাকে তখন এই মুহূর্তে শয়তানে ধরেছিল, যে কারণে তার এমন একটি ভালোবাসাকে সে ঠকানোর একটি চেষ্টা করছিল। সে যে কারণেই হোক, সেই বিষয়ে আমরা আসলে যার সাথে হচ্ছিল, আমরা সেই মানুষটির ভালোবাসা সম্পর্কে জানতে চাই, সেই মানুষটির বক্তব্য জানতে চাই, যে আসলে তার কোনো কথা আছে কিনা, তার কোনো অভিযোগ আছে না। বাট টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা যোগাযোগ স্থাপন এখনো করতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি রাত 2টো পর্যন্ত তো আমরা বলি, কখনোই 2টো পর্যন্ত থাকি না, আরো বেশি সময় আমরা থাকি, কিন্তু 2টো পর্যন্ত যেহেতু অন্তত আছি, বাড়তি সময় থাকলে তো বাড়তি, ওই সময়ের ভেতরে আমরা আপ্রাণ চেষ্টা করছি তার সাথে যোগাযোগ স্থাপন করা। সো আমাদের সাথেই থাকুন।
ইতিমধ্যে প্রচুর কমেন্টস চলে এসছে এবং কমেন্টসগুলো বেশ বিতর্কিত। সেগুলোকেও আমরা সাধুবাদ জানাই, মানুষ তাদের মনের কথাগুলো আমাদের কাছে বলছে। এই ভালোবাসা নিয়ে আজ আসলে কি ধরনের মতামত এসছে, পূর্ণতা তুমি যদি একটু শেয়ার করো। অবশ্যই গুরু, অনেক অনেক কমেন্ট চলে এসেছে। আমি আসলে থ্রু আউট শো আমি সব কমেন্টই পড়ছিলাম নিজের থেকে এবং আপনাকেও কিছু কমেন্ট সম্পর্কে বলেছি। এখন সেখান থেকে কিছু কমেন্ট আমি রিড আউট করবো। লিওন চৌধুরী লিখেছেন, হ্যালো গুরু অ্যান্ড আপু, মাঝে 2 উইকসের অনেক রোমান্টিক আর সাকসেসফুল লাভ স্টোরি শুনেছি, তবে আজকেরটা শুনে ভালো লাগলো না, খারাপ লাগলো। ভাইয়া খুবই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার আগে চিন্তা করেন না, চিন্তা করা উচিত ওনার। ওকে, সোহেল রানা রাজ আছেন সাথে, তিনি লিখেছেন যে উনি প্রথম 1 ঘন্টা শুনতে পারেননি, পরে জয়েন করেছেন। মোহাম্মদ আব্দুল্লাহ আল আকাশ লিখেছেন আমাদেরকে কয়রা থেকে শুনছেন উনি আমাদের। তারপরে আছেন আমাদের সাথে শাকিল মাহমুদ, হামিদুল করিম তালুকদার, জুবেল আছেন আমাদের সাথে, রফিকুল ইসলাম লিখেছেন আমাদেরকে। তানিয়া লিখেছেন যে গুরু আজকের অতিথির গল্পটা খুব ভালো লাগলো, শিখার আছে। তাহসিন সাজিদ বেসিক্যালি যদি আমরা আলোচনা করি যে সাকসেস, ডেফিনেটলি এখন পর্যন্ত যেহেতু প্রায় 8-10 বছরের সংসার জীবন চলছে, ভালোবেসে চলছে এবং এখনো এই মুহূর্তে ইমন এখনো স্বীকার করছে যে পুরো গুলশান, পুরো পৃথিবীও যদি তাকে দিয়ে দেওয়া হয়, তার কাছে সে পৃথিবীর মূল্য নেই, নদীর সাথে যদি তার সেই মূল্য মানে তুলনা করা হয়। কিন্তু এই তুলনার মাঝখানেও কিন্তু যে 10-12টি বছর সেখানে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো হয়তো হওয়া উচিত ছিল না, কিন্তু সেই আলোচনা করতেই কিন্তু ইমন আজ স্টুডিওতে এসছেন যে সেই